আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ বিজ্ঞান বিভাগের, তাদের বিজ্ঞান বিভাগের সব কয়টা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলোর বিগত বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্ন এবং সব কয়টা ইম্পর্টেন্ট প্যাটার্নের প্রশ্ন, সব কয়টা টপিককে ইনক্লুড করে আমরা ডিএনসি স্টেশন স্কুল থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি টপার্স A+1 শট। এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষায় অ্যান্সার করতে কোনো ধরনের অসুবিধা হবে না বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলোতে। কেননা আমরা বিগত বছরগুলোর বোর্ডের যে প্রশ্নগুলো সেগুলো অ্যানালাইসিস করে প্রত্যেকটা টপিককে আমাদের ক্লাসে ইনক্লুড করার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করেছি যাতে কোনো টপিক মিস না যায়, তোমরা যাতে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার মতো সক্ষমতা রাখো আমাদের ক্লাসগুলো করার পর। আচ্ছা, আমরা তাহলে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের পড়া কেমিস্ট্রি যে চ্যাপ্টার 2 পদার্থের গঠন, ওই চ্যাপ্টারটা আমি তোমাদের ক্লাস নিব আজকে জাহিদ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজের। তো চলো আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শুরু করি, পদার্থের অবস্থা। আচ্ছা, এই ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা তোমাদের অ্যাকচুয়ালি বলে নিতে চাই যে আমরা এই ক্লাসে কিভাবে আগাবো, কি কি পড়াবো এবং তোমরা কিভাবে ফলো করবে ক্লাসগুলো, ঠিক আছে? আমাদের এই যে একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সব কয়টা ইম্পর্টেন্ট টপিক, যেই টপিকগুলো থেকে বোর্ডে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে, আমরা সেই টপিকগুলোকে লিস্ট করেছি এবং প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ, তারপর সিকিউ, অর্থাৎ সিকিউর মধ্যে আমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো আসে সেগুলোকে আমরা সিরিয়ালি রাখার চেষ্টা করেছি। অর্থাৎ আমি যদি বলি আমাদের এই পদার্থের গঠন চ্যাপ্টারে আমি মোট 4টা ইম্পর্টেন্ট টপিক পেয়েছি। এই 4টা ইম্পর্টেন্ট টপিকের উপরে আমার সর্বপ্রথম আসবে এমসিকিউ, তারপর আসবে আমার সিকিউর ক, খ, গ এবং ঘ। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে আরেকটা সর্বশেষ কথা, আমি মূলত তোমাদেরকে কিছু এমসিকিউ সলভ করানোর পাশাপাশি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যেই প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবা, সেগুলো কিভাবে সলভ করবা সেটার একটা আইডিয়া এই ক্লাসে দিচ্ছি। আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অর্থাৎ ক নাম্বার, খ নাম্বার সেগুলা ক্লাসের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করব না। তোমরা এই যে আমাদের ক্লাসের স্লাইড, এটা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। তোমরা স্লাইড ডাউনলোড করে সেখান থেকে ইম্পর্টেন্ট যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকবে আমাদের স্লাইডে, সেগুলো দেখে নিতে পারবা। আজকের ক্লাসে আমরা তাহলে কি পড়ব? প্রত্যেকটা টপিক ভিত্তিক এমসিকিউ দেখব, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, তারপর বোর্ড প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিকের একটা সৃজনশীলের গ এবং ঘ অর্থাৎ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো সলভ করা শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের এই যে দ্বিতীয় চ্যাপ্টার পদার্থের অবস্থা, এটার প্রথম কোন টপিক থেকে আমরা পড়া শুরু করছি। আচ্ছা, সর্বপ্রথম আমরা যেই টপিক থেকে পড়া শুরু করছি সেই টপিকটা হচ্ছে পদার্থ ও পদার্থের অবস্থা এবং কণার গতিতত্ত্ব। তাহলে আমরা এখন কি দেখব? সবার আগে আবারও বলছি, এই টপিক থেকে বোর্ডে কোন কোন টাইপের ইম্পর্টেন্ট এমসিকিউ আসে এবং সিকিউর মধ্যে কি কি এসে থাকে। তাহলে চলো আমরা আগে এমসিকিউ দিয়ে শুরু করি। দেখো, আমি আগেই বলছি বোর্ড প্রশ্নের জন্য যে টাইপগুলো ইম্পর্টেন্ট সেই এমসিকিউগুলোই আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। এখানে দেখো, এটা ঢাকা বোর্ড 2020 সালের একটা প্রশ্ন। প্রশ্নটা কি ছিল? তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়। হ্যাঁ, এটা আমরা জানি, তাপ প্রয়োগ করলে যে কোনো কঠিন পদার্থ একসময় তরলে পরিণত হয়। এখানে কারণটা জানতে চেয়েছে, কারণটা কি? আচ্ছা, তাহলে আমরা অপশনগুলো দেখি। এটা হচ্ছে আমাদের একটা বহু নির্বাচনী প্রশ্ন যেখানে একাধিক অপশন আমাদের সঠিক উত্তর। আচ্ছা, প্রথম অপশনটা কি? আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়। একটা কঠিন পদার্থকে যখন আমরা তাপ দিব তখন সেটার আন্তঃআণবিক শক্তি হ্রাস পাবে না? অবশ্যই হ্রাস পাবে। আন্তঃআণবিক শক্তি বলতে কি বোঝায়? একটা পদার্থের দুইটা অণুর মধ্যে যেই বন্ধন শক্তি, সেটাই হচ্ছে আমাদের আন্তঃআণবিক শক্তি। তাহলে আমরা যখন একটা কঠিন পদার্থে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে তাদের মধ্যকার বন্ধন শক্তিটা তো দুর্বল হয়ে যাবে। দুর্বল হলে তারা পরস্পর থেকে দূরে সরে যাবে, তাই না? তাহলে এই যে বন্ধন শক্তিটা কমছে, এটাই হচ্ছে আমাদের আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়। তাহলে আমাদের প্রথম অপশনটা সঠিক। দ্বিতীয় অপশনটা কি? অণুর গতিশক্তি বৃদ্ধি ঘটে। এই যে আমি বললাম তাপ প্রয়োগের ফলে আমাদের পদার্থের অণুগুলার মধ্যকার যে বন্ধন শক্তি সেটা কমে যাচ্ছে, তাই অণুগুলা পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে। আর দূরে চলে গেলে কি হবে? তাদের মধ্যে আকর্ষণ কম থাকবে এবং তারা অধিক পরিমাণ ছোটাছুটি করতে পারবে। যখন অধিক পরিমাণ ছোটাছুটি করবে তখন কি হবে? তাদের মধ্যকার অণুগুলার যে গতিশক্তি সেটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এটাও একটা সঠিক উত্তর। 3 নম্বর অপশনটা দেখি, আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়। আন্তঃআণবিক দূরত্ব কি হ্রাস পাবে? আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পাওয়া মানে কি? দুইটা অণু আরো কাছাকাছি চলে আসতেছে।
তাপ দেওয়ার কারণে কখনো দুইটা অণু আরো কাছাকাছি আসবে? আসবে না, বরং দূরে সরে যাবে। তাহলে আমাদের এই অপশনটা ভুল। ঠিক আছে, আমাদের তাহলে এই এমসিকিউটা সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। বোঝা গেল? আচ্ছা, চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটি পরিবর্তিত হয় না? একটা পদার্থের ক্ষেত্রে আমরা যদি তাকে তার তাপমাত্রা পরিবর্তন করি, তার অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সে কঠিন থেকে তরল যাচ্ছে, তরল থেকে গ্যাসীয় হচ্ছে, বাট তার কোনটার পরিবর্তন হয় না? নিচের কোনটার পরিবর্তন হয় না? এটাও একটা বোর্ডের প্রশ্ন। এখানে দেখো, যেটা সঠিক উত্তর না সেটা ছাড়া আমি আগে অপশনগুলো পড়ছি। দেখো, আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব কি পরিবর্তিত হবে না? তাপমাত্রা চেঞ্জ করলে অবশ্যই পরিবর্তিত হবে। নিজস্ব বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যও তো পরিবর্তিত হবে। কঠিন থেকে তরলে যাচ্ছে, অর্থাৎ ইটসেলফ তার হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঘনমাত্রা, ঘনমাত্রারও পরিবর্তন হচ্ছে, কিন্তু অণুর গঠনের পরিবর্তন হচ্ছে না। আমাদের যে স্ট্রাকচার ছিল পদার্থটার, অণুটার, সেই অণুর স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তাহলে এটার সঠিক উত্তর অণুর গঠন পরিবর্তিত হবে না। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নে একটা উদ্দীপক টাইপের দেওয়া আছে। এখানে কি বলা? এ, বি এবং সি তারা একই পদার্থের তিনটা অবস্থা নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমরা দেখি। দেখো, এ, এস, এস দিয়ে কি বোঝানো হয়েছে? এস দিয়ে বোঝানো হয়েছে এটা একটা সলিড পদার্থ। এস দিয়ে বোঝানো হয়েছে এটা সলিড। সলিড মানে কি? আচ্ছা, বোর্ডে সম্ভবত এটা দেখা যাচ্ছে না, আমি আর একটু ক্লিয়ার করে লিখি। এখানে দেখো বলা আছে এস, এস দিয়ে কি বোঝানো হয়েছে? এস দিয়ে বোঝানো হয়েছে সলিড। সলিড মানে হচ্ছে এটা একটা কঠিন পদার্থ এ। আচ্ছা, কঠিন পদার্থকে আমরা তাপ দিচ্ছি, তাপ দিলে সেটা বি লিকুইডে পরিণত হচ্ছে, এবং লিকুইডকে আবারও তাপ দিলে সেটা জি গ্যাসে পরিণত হচ্ছে। ঠিক আছে, আমাদের প্রশ্নটা দেখি, এ এর ক্ষেত্রে কোনটি সঠিক? এ এর ক্ষেত্রে কোনটি সঠিক? এ কি? এ হচ্ছে আমাদের একটা সলিড পদার্থ, অর্থাৎ কঠিন পদার্থ। তাহলে আমাদের প্রশ্নটা এখানে কি হচ্ছে? কঠিন পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো, আন্তঃআণবিক শক্তি কম। কঠিন পদার্থের কি আন্তঃআণবিক শক্তি কম? না, কঠিন পদার্থের অণুগুলা পরস্পর দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, মানে তাদের আন্তঃআণবিক শক্তি বেশি। তারপর দেখো, চাপের ফলে অতিমাত্রার সংকোচনশীল। কঠিন পদার্থকে আমরা যদি চাপ প্রয়োগ করি সংকোচনশীল হতে পারে, কিছুটা সংকোচনশীল হতে পারে, কিন্তু অতিমাত্রায় কখনোই সংকোচনশীল হবে না। এটা কঠিন পদার্থের একটা দৃঢ়তা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে না। নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। হ্যাঁ, অবশ্যই যে কোনো কঠিন পদার্থেরই নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। তাহলে আমরা এখানে এটাই পেয়ে গেলাম আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এই যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসবে, এবং দেখো কতবার বোর্ডে এসেছে, আমরা এই প্রশ্নগুলোই মেইনলি সিলেক্ট করেছি। আর আমি যেমন ক্লাসের প্রথমেই বললাম, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা আজকে ক্লাসে অ্যান্সার করছি না, কারণ ক্লাসে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে গেলে ক্লাসটা স্বভাবতই খুব বড় হয়ে যাবে নর্মালি। আর তোমরা শেষ সময়ে এসে এত দীর্ঘ ক্লাস দেখতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবে না বা পছন্দ করবে না অনেকেই। তো এই জন্য আমরা ক্লাসটা যাতে বড় না হয়, সেই জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর ক্লাসের মধ্যে করছি না। তোমরা স্লাইড পেয়ে যাবে, স্লাইড থেকে তোমরা দেখে নিতে পারো কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য। আচ্ছা, এটাও আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, এই যে এখন হচ্ছে আমাদের টপিক প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে উদ্দীপক দেখব, এখান থেকে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোন প্রশ্ন আসে সেটাও দেখে নিব। ঠিক আছে, তাহলে দেখো উদ্দীপকটা কি। একটি পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যথাক্রমে 133 ডিগ্রি সেলসিয়াস এবং 242 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, একটা পদার্থের গলনাঙ্ক দেওয়া আছে 133 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক দেওয়া আছে 242 ডিগ্রি সেলসিয়াস। আরও কি বলা আছে? পদার্থটির আণবিক ভর হচ্ছে 60 বা 60। আচ্ছা, আমরা এই ইনফোগুলা থেকে কি পাই যে পদার্থটা কি হতে পারে? যেই পদার্থের আণবিক ভর হচ্ছে 60, তার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 242 ডিগ্রি সেলসিয়াস, এই সব কয়টা কিন্তু আমাদের ইউরিয়ার ক্যারেক্টারিস্টিক্সের সাথে মিলে যাচ্ছে। তাহলে পদার্থটা হচ্ছে আমাদের ইউরিয়া। পদার্থটা আমাদের কি হবে? পদার্থটা হবে আমাদের ইউরিয়া। এই পদার্থটা হচ্ছে আমাদের ইউরিয়া। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে পদার্থটা হচ্ছে ইউরিয়া। আমরা এখন দেখব আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে।
দেখো প্রশ্নে বলেছে, এটা একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, বোর্ডে আসা প্রশ্নে বলেছে পদার্থটির তাপীয় বক্ররেখার প্রথম এবং শেষ বিন্দুতে কণাসমূহের মধ্যকার গতিশক্তির তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা আমি এটা আর মুছে দিচ্ছি যাতে তোমরা প্রশ্নটা ক্লিয়ারলি দেখতে পারো। দেখো প্রশ্নটা কি বলা হয়েছে, পদার্থটির তাপীয় বক্ররেখার প্রথম এবং শেষ বিন্দুতে কণাসমূহের মধ্যকার গতিশক্তির তুলনামূলক বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের তাপীয় বক্ররেখার প্রথম বিন্দু এবং শেষ বিন্দু এই দুইটা নিয়ে আলোচনা করতে হবে। তাপীয় বক্ররেখার প্রথম বিন্দু কোনটা? তাপীয় বক্ররেখার একদম প্রথম বিন্দুতে আমাদের ইউরিয়া কি অবস্থায় থাকে? কঠিন অবস্থায় থাকে। এবং তাপীয় বক্ররেখার শেষ বিন্দুতে ইউরিয়া কোন ফর্মে থাকবে, কি রূপে থাকবে? আমাদের গ্যাসীয় রূপে থাকবে বা বাষ্প রূপে থাকবে। বোঝা গিয়েছে? তাহলে আমাদের এখানে প্রশ্নটা আলটিমেটলি চেয়েছে যে কঠিন ইউরিয়া এবং গ্যাসীয় ইউরিয়ার মধ্যে কণাসমূহের মধ্যকার গতিশক্তির তুলনামূলক বিশ্লেষণ। অর্থাৎ আমরা প্রশ্নটা থেকে কি বুঝতে পারছি, আমি কেন এত সময় নিয়ে প্রশ্নটা আসলে বিশ্লেষণ করার চেষ্টা করছি, কারণ তোমাদের যখনই প্রশ্নটা তোমরা পড়বা তখন তোমাদেরকে বুঝতে হবে টিচাররা এক্স্যাক্টলি কোন উত্তরটা চাচ্ছেন। তো আমরা যদি এটা বুঝতে পারি যে প্রশ্নতে কি জানতে চাওয়া হয়েছে, আমরা সেই অনুযায়ী অ্যান্সার করতে পারবো। আমাদের বেশিও লেখার প্রয়োজন নেই, আমরা কমও লিখবো না, আমরা একদম টু দ্য পয়েন্ট লিখবো, যেন টিচাররা যেটা চাচ্ছেন সেটাই যেন তারা পেয়ে যান। ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে, প্রশ্নের উত্তর করতে হবে ইউরিয়ার কঠিন অবস্থায় এবং গ্যাসীয় অবস্থায় কণাগুলোর মধ্যকার গতিশক্তির তুলনামূলক বিশ্লেষণ। অর্থাৎ কঠিন অবস্থায় গতিশক্তি কি বেশি থাকবে নাকি কম থাকবে, আর গ্যাসীয় অবস্থায় কি গতিশক্তি বেশি থাকবে নাকি কম থাকবে। তাহলে চলো আমরা এখানে একটা পেজ অ্যাড করি, পেজ অ্যাড করে প্রশ্নটা উত্তর করার চেষ্টা করি। আচ্ছা ধরো আমি এখানে দুইটা বক্স এঁকে দেখাই। আচ্ছা আচ্ছা এখানে এই দুইটা হচ্ছে পাত্র, এই পাত্রের মধ্যে আমাদের কঠিন ইউরিয়াটা আছে এবং এই পাত্রের মধ্যে আমাদের ইউরিয়ার গ্যাসীয় বা বাষ্পীয় ফর্মটা আছে। ঠিক আছে? আচ্ছা কঠিন ইউরিয়া যদি থাকে, দেখবা কঠিনের কণাগুলো খুব কাছাকাছি এবং ঘন দৃঢ় বন্ধন শক্তি দিয়ে আবদ্ধ থাকবে। খেয়াল করো, আমি এটা একটু তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো জিনিসটা। আচ্ছা ধরো এটা হচ্ছে আমাদের কঠিন ইউরিয়া আমরা দেখতে পাচ্ছি, আর গ্যাসীয় ইউরিয়াটা ধরো আচ্ছা এই হচ্ছে আমাদের কঠিন ইউরিয়া, এই হচ্ছে গ্যাসীয় ইউরিয়া। আমরা এটা কল্পনাও করতে পারি এবং এখানে দেখতেও পাচ্ছি যে কঠিন অবস্থায় ইউরিয়ার যে অণুগুলো আছে, ইউরিয়া পদার্থটার মধ্যে যে অণুগুলো রয়েছে তারা খুব ঘন সংবদ্ধ বা খুব দৃঢ়ভাবে সংবদ্ধন, কি বলা যায়, খুব দৃঢ়ভাবে তারা একত্র হয়ে রয়েছে। কেন? কারণ কঠিন অবস্থায় তাদের মধ্যে আন্তঃআণবিক যে শক্তি সেটা বেশি এবং আন্তঃআণবিক যে দূরত্ব সেটা হচ্ছে খুবই কম। আমি কিন্তু এখানে তোমাদেরকে একদম যেভাবে লিখতে হবে সেভাবে লিখে লিখে দেখাচ্ছি না, তোমাদেরকে প্রশ্নটা সলভ করার অ্যাপ্রোচ দেখিয়ে দিচ্ছি এবং আমার মুখের কথার উপর বেশি গুরুত্ব দাও, কারণ এই কথাগুলোই আলটিমেটলি তোমাকে পরীক্ষার খাতায় অ্যান্সার করতে হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে কঠিন অবস্থায় ইউরিয়ার মধ্যে আমরা কি পাচ্ছি, দেখো এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে গ্যাসীয়। আচ্ছা কঠিন অবস্থায় আমরা ইউরিয়ার মধ্যে পাচ্ছি, প্রথমে আমরা কি লিখব, যে আন্তঃআণবিক দূরত্ব। আচ্ছা আমি আসলে এটাকে ট্রেডস হিসেবে এই সাইডে লিখছি, তারপর আমরা এখানে তুলনা দেখাবো। আচ্ছা এখানে হচ্ছে আমাদের আন্তঃআণবিক শক্তি, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, আন্তঃআণবিক শক্তি। দ্বিতীয় ট্রেড হচ্ছে আমাদের আন্তঃআণবিক দূরত্ব। আচ্ছা আমরা এই দুইটা টপিক নিয়ে আগে কেন কথা বলছি, আস্তে আস্তে আমরা সামনে আগালে বুঝতে পারবে। দেখো
আন্তঃআণবিক শক্তি, এই আন্তঃআণবিক শক্তি যদি কঠিন পদার্থের ক্ষেত্রে বেশি হয়, আমরা সবাই জানি কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি হচ্ছে বেশি। আন্তঃআণবিক শক্তি বেশি মানে কি, কঠিন পদার্থের এই যে কণাগুলা, এই যে অণুগুলা, তারা পরস্পর খুব দৃঢ়ভাবে সংবদ্ধ। ঠিক আছে, কেন সংবদ্ধ? আন্তঃআণবিক শক্তি বেশি হওয়ার কারণে। আন্তঃআণবিক শক্তি যদি বেশি হয়, আন্তঃআণবিক দূরত্ব কি হবে? আবার খেয়াল করো, আন্তঃআণবিক শক্তি খুব বেশি মানে তারা খুব টাইটলি এক হয়ে আছে, তার মানে তাদের মধ্যে দূরত্ব নাই বললেই চলে, তাই না? তার মানে তাদের আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে কম, তাদের আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে কম। এবং গ্যাসীয় অবস্থায় খেয়াল করো, এই যে আন্তঃআণবিক শক্তি, সেটা গ্যাসীয় অবস্থায় কিরকম হবে? দুইটা দেখো, আমাদের গ্যাসীয় অবস্থায় অণুগুলা পরস্পর থেকে অনেক দূরে দূরে না, কঠিন পদার্থে অণুগুলা একদম কাছাকাছি লাগানো, কাছাকাছি সংবদ্ধ। আর এই যে গ্যাসীয় অবস্থায় এই যে আমাদের অণুগুলা, ইউরিয়ার মধ্যকার অণুগুলা, সেগুলা পরস্পর অনেক দূরে দূরে অবস্থিত, তাই না? অনেক দূরে দূরে, তার মানে তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তিটা হচ্ছে কম, আন্তঃআণবিক শক্তি হচ্ছে কম। আর আন্তঃআণবিক শক্তি যখন কম হবে, আমাদের এই যে আন্তঃআণবিক দূরত্বটা সেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ঠিক আছে, আন্তঃআণবিক শক্তি কম হবে এবং আন্তঃআণবিক দূরত্ব বেশি হবে। আচ্ছা, এই যে এখানে ঘটনাটা ঘটলো, কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব কম এবং আন্তঃআণবিক শক্তি হচ্ছে বেশি, গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি কম এবং আন্তঃআণবিক দূরত্ব বেশি। এটার ফলে কি হচ্ছে? কঠিন পদার্থের ক্ষেত্রে খেয়াল করো, তারা যেহেতু খুব কাছাকাছি আছে, নিজেদের মধ্যে আকর্ষণ বলটা বেশি, এই কারণে অণুগুলা বেশি ছোটাছুটি করতে পারতেছে না। ঠিক আছে, অণুগুলা বেশি ছোটাছুটি করতে পারতেছে না। তাহলে আমরা এখানে লিখব যে এই অণুগুলা তারা হচ্ছে ছোটাছুটি করবে না। ছোটাছুটি করবে না। ঠিক আছে, আমি খুব সোজা ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আর তাহলে গ্যাসীয় অবস্থায় কি হবে? অণুগুলা পরস্পর থেকে দূরে, তাদের মধ্যে আকর্ষণ বলটা কম, আন্তঃআণবিক শক্তিটা কম। তাহলে এই যে ছোটাছুটি করবে, এই অণুগুলা খুব বেশি করবে না, তারা হচ্ছে খুব বেশি বেশি ছোটাছুটি করবে। এই যে তারা ছোটাছুটি করছে, ছোটাছুটি করার কারণে, তারা যে ছোটাছুটি করতে পারছে, এই কারণে তাদের এই গ্যাসীয় অবস্থায় অণুগুলার মধ্যে গতিশক্তি কি হবে? বেশি হবে। গতিশক্তি বেশি হবে, গতিশক্তি বেশি হবে। কেন বেশি হবে? এই যে এই গ্যাসীয় অবস্থায় ইউরিয়ার যে অণুগুলা, তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তি কম, তারা দূরে দূরে রয়েছে পরস্পর থেকে, আন্তঃআণবিক দূরত্ব বেশি এবং তারা স্বাধীনভাবে ছোটাছুটি করতে পারতেছে। এই ছোটাছুটি করার কারণেই কিন্তু গতিশক্তি বেশি। বোঝা গিয়েছে? তাহলে আমরা কি আমাদের প্রশ্নের উত্তর পেলাম? দেখো কি বলেছে, গতিশক্তির তুলনামূলক বিশ্লেষণ করো। তাপীয় বক্ররেখার প্রথম বিন্দু অর্থাৎ কঠিন অবস্থায় এবং তাপীয় বক্ররেখার শেষ বিন্দু অর্থাৎ গ্যাসীয় অবস্থায়, এই দুই অবস্থায় কণাগুলোর মধ্যকার গতিশক্তির তুলনামূলক বিশ্লেষণ আমরা করে ফেললাম না? এই যে কঠিন অবস্থায় গতিশক্তি কম, গ্যাসীয় অবস্থায় গতিশক্তি বেশি, দ্যাটস ইট, দ্যাটস দ্য অ্যান্সার। আচ্ছা, আসো আমাদের যে পরবর্তী টপিক দুটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। আচ্ছা, টপিকটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। ব্যাপন এবং নিঃসরণ থেকে এই চ্যাপ্টার দিয়ে প্রতি বছরই প্রশ্ন আসতে দেখা যায়। আমরা তাহলে এখান থেকে দেখব আমাদের এমসিকিউ কি আসবে এবং সিকিউতে অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় কি আসবে। তাহলে চলো আমরা দেখি। দেখো, এটা হচ্ছে আমাদের এমসিকিউ। দেখো কয়টা বোর্ডে এসেছে, দেখেছো? এটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট। আমরা ইম্পর্টেন্টগুলোই সিলেক্ট করেছি, ইম্পর্টেন্ট প্যাটার্ন এবং টপিকগুলোই সিলেক্ট করেছি যাতে তোমাদের এর বাইরে থেকে বোর্ড প্রশ্নে খুব বেশি একটা না আসে। আচ্ছা, কোনটির ব্যাপন হার কম? দেখো ব্যাপন হার কম, আমরা প্রশ্নটা সলভ করার আগে একটা বেসিক জিনিস জেনে নিব যে ব্যাপন হার। দেখো ব্যাপন হার, এই ব্যাপন হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা আরটা মনে হয় একটু অস্পষ্ট, আবার লিখছি। এই যেটাকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি। ব্যাপন হার বলতে কি বোঝায়? ব্যাপন হার বলতে বোঝায় একটা গ্যাস বা একটা পদার্থ কত তাড়াতাড়ি ব্যাপিত হবে, সে যত তাড়াতাড়ি ব্যাপিত হবে তার ব্যাপন হার তত বেশি হবে। ঠিক আছে, এখন কখন একটা পদার্থ খুবই তাড়াতাড়ি ব্যাপিত হবে এবং কখন একটা পদার্থ ধীরে ধীরে ব্যাপিত হবে অর্থাৎ ব্যাপন হার কম হবে,
এটা নির্ভর করে পদার্থের পারমাণবিক বা আণবিক ভরের উপর। আমরা যদি পারমাণবিক বা আণবিক ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম হচ্ছে আমাদের ভর, ঠিক আছে, এম হচ্ছে ভর, তাহলে ভরের সঙ্গে ব্যাপন হারের সম্পর্কটা কিরকম হবে আমি এটা ক্লিয়ার করে লিখে দিচ্ছি। এই যে ভরের সঙ্গে ব্যাপন হারের সম্পর্ক কি হবে এটা তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো আশা করি। ভর দিয়ে বোঝানো হয় কতটুকু ভারী বা হালকা। এখন ভর যদি বেশি হয় মানে আমাদের পদার্থ অণু বা পরমাণুটা যদি বেশি ভারী হয় তাহলে তার ব্যাপন খুব ধীরে ধীরে হবে, স্বাভাবিক না? আর যদি পদার্থের ভর কম হয় অর্থাৎ সে যদি হালকা কোনো একটা অণু পরমাণু বা পদার্থ হয় সেটা খুব তাড়াতাড়ি ব্যাপন হবে। অর্থাৎ আমরা বলতে পারি পদার্থের ভর যদি বেশি হয় ব্যাপন হার হবে কম, আর ভর যদি কম হয় আমাদের ব্যাপন হার হবে বেশি। এই কনসেপ্টটা বোঝা গিয়েছে? ভর বেশি হলে ব্যাপন হার কম আর ভর কম হলে ব্যাপন হার বেশি। তাহলে আমরা এখানে এইভাবে লিখি যে আমাদের ভর এম আর ব্যাপন হচ্ছে ব্যস্তানুপাতিক রাশি। ব্যাপন হার, আচ্ছা তাহলে আমাদের কোনো পদার্থ বা পরমাণু বা অণুর ভর এবং ব্যাপন হার পরস্পর ব্যস্তানুপাতিক, ভর বেশি হলে ব্যাপন হার কম হবে, ভর কম হলে ব্যাপন হার বেশি হবে। সেম কথাটা কিন্তু নিঃসরণের জন্য প্রযোজ্য, যেই হারে ব্যাপন হবে নিঃসরণও কিন্তু সেই হারে হবে। অর্থাৎ কি বুঝালাম আমি, যে ভর যদি বেশি হয় ব্যাপন হার তো কম হবে, সঙ্গে নিঃসরণ হারও কম হবে, ঠিক আছে। তাহলে ভর যদি কম হয় নিঃসরণ হার ব্যাপন হার দুইটাই বেশি হবে, বোঝা গিয়েছে? তাহলে চলো আমরা প্রশ্নের অ্যান্সার করতে যাই। প্রশ্নটা কি ছিল, কোনটার ব্যাপন হার কম? তাহলে আমরা কি বের করব, কোনটা বেশি ভারী, কোনটার ভর বেশি। দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া, তারপর হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন কিন্তু N2 এই ফর্মে থাকে। নাইট্রোজেন কিন্তু সিঙ্গেল N হিসেবে থাকে না, প্রকৃতিতে N2 বা দ্বিযোজী মৌল হিসেবে সে থাকবে। আচ্ছা তারপর দেখো ইথাইন, ইথাইন হচ্ছে আমাদের C2H2, তারপর হচ্ছে নিয়ন। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো আমাদের অ্যামোনিয়া, নাইট্রোজেন, ইথাইন এবং নিয়ন এই চারটার মধ্যে সবচেয়ে ভারী কোনটা এটা আমাদের বের করা লাগবে, মানে কার ভর সবচেয়ে বেশি এটা আমরা বের করব। সবচেয়ে বেশি ভর বের করলে কিন্তু আমরা কার ব্যাপন হার কম এটা পেয়ে যাচ্ছি, তাই না? এখানে খেয়াল করো অ্যাকচুয়ালি এটা দেখে অ্যান্সার বলে দেওয়া যাচ্ছে যে কোনটার ব্যাপন হার বেশি হবে কোনটার ব্যাপন হার কম হবে। এখানে সবচেয়ে ভারী হচ্ছে আমাদের এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন, নাইট্রোজেনের কত হচ্ছে ভর, নাইট্রোজেনের ক্ষেত্রে এম হবে 28, কারণ একটা নাইট্রোজেনের জন্য পারমাণবিক ভর আমরা 14 হিসেব করি, দুইটার জন্য তাহলে 28 গ্রাম পার মোল হবে, ঠিক আছে। আমি আর এখানে ইউনিটটা লিখছি না, তোমরা এটাই দেখে নাও। তাহলে আমরা বুঝতে পারতেছি কোনটার ব্যাপন হার কম, এই যে নাইট্রোজেনের ব্যাপন হার কম, কারণ নাইট্রোজেনটা ভারী বেশি। অন্যগুলোর ক্ষেত্রে খেয়াল করো, অ্যামোনিয়া, অ্যামোনিয়া কত হচ্ছে 14 + 3, এটা হচ্ছে আমাদের 17, যেটা আমাদের নাইট্রোজেনের চেয়ে হালকা। ইথাইন, ইথাইনের ক্ষেত্রে কত হচ্ছে আমাদের 24, আচ্ছা সরি, দেন হচ্ছে আমাদের, দাঁড়াও এটা একটু মুছে লিখছি আমি, ওকে। আচ্ছা ইথানের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে 24 + 2, এটা হচ্ছে 26, এটাও কিন্তু আমাদের নাইট্রোজেনের চেয়ে কম। তাই আমরা বলতে পারি নাইট্রোজেনের ক্ষেত্রে এম যেহেতু সবচেয়ে বেশি, তার আর হচ্ছে সবচেয়ে কম বা ব্যাপন হার সবচেয়ে কম। পাওয়া গেল উত্তর। আশা করি বোঝাতে পেরেছি, মোটামুটি ভালোই এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আচ্ছা তারপর আসো, কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি? কোনটার ব্যাপনের হার এখন কি বলা হয়েছে বেশি? আগেরটা প্রশ্ন কি ছিল, ব্যাপনের হার কম, তাই আমরা বের করেছিলাম কোনটার ভর বেশি, আণবিক ভর বেশি, আণবিক ভর বেশি হলে ব্যাপনের হার কম হবে। আর এই প্রশ্নে কি বলা হয়েছে, ব্যাপনের হার বেশি। ব্যাপনের হার বেশি মানে কি, হার বেশি বলতে বোঝানো হয়েছে আমাদের আর বেশি হবে। আর যদি বেশি হতে হয় তখন আমাদের পারমাণবিক বা আণবিক ভরটা কম হতে হবে। তাহলে আমরা এখানে খেয়াল করে খুঁজে বের করতে হবে আমাদের কোনটার আণবিক ভর কম আছে। খেয়াল করো ইথিলিন,
ইথিন কি বোঝায়? C2H4। তার ক্ষেত্রে এটা আচ্ছা আমরা এটা এখানে লিখে রাখলাম। তারপর হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া হচ্ছে NH3। তারপর খেয়াল করো নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে আমাদের N2। আর হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে F2। এই ফর্মে থাকবে। এই সব কয়টার মধ্যে আমাদের অ্যামোনিয়ার, এটা হচ্ছে আসলে চোখে দেখেই বলে দেওয়া যায়, খুব ইজি একটা প্রশ্ন। অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 17। এম হচ্ছে আমাদের 17। বাকি সব কয়টার কিন্তু অ্যামোনিয়া থেকে বেশি হবে। আচ্ছা, যেমন দেখো এখানে আমাদের কথা হচ্ছে, এখানে হচ্ছে 28, এখানে কথা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 28, আর ফ্লোরিন তো কম হবেই। আচ্ছা, অ্যামোনিয়ার হচ্ছে 17, তাই অ্যামোনিয়ার যেহেতু সরি ফ্লোরিনের তো অ্যামোনিয়ার চেয়ে বেশি হবে। আচ্ছা, অ্যামোনিয়া যেহেতু আমাদের 17 সবচেয়ে কম আণবিক ভর, তাই অ্যামোনিয়ার ব্যাপনের হার হচ্ছে বেশি হবে। বোঝা গিয়েছে? আচ্ছা, তারপরের প্রশ্নটায় আসো, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? এই টাইপের প্রশ্ন তোমরা পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি ফেস করে থাকবে। দেখো, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? ব্যাপন হার সমান বলতে কি বোঝায়? যদি আমার দুইটা গ্যাসের আণবিক ভর M1 ইকুয়ালস টু M2 হয়, তখন আমরা বলতে পারবো এই গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান। তাহলে আমরা দেখি এখানে কার্বন মনোক্সাইড আর নাইট্রিক অক্সাইডের কথা বলা আছে। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে M আমাদের কত হচ্ছে? M হচ্ছে M1 হচ্ছে 12, 16, এটা হচ্ছে 28। আচ্ছা, আবার মুছে লিখছি, আজকে বোর্ডে লেখা কেন যেন সুন্দর হচ্ছে না। আচ্ছা, 28। এখানে M2 কত হচ্ছে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে? 14, 16, এটা হচ্ছে 30, মানে দুইটা সমান না। কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে N2O, এই দুইটার ক্ষেত্রে এখন খেয়াল করো, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কত হচ্ছে আমাদের? 12 প্লাস 32। তাহলে আমাদের M1 হচ্ছে 44, আর এখানে M2টা খেয়াল করো কত হচ্ছে আমাদের? 28 প্লাস 16, অর্থাৎ M2 হচ্ছে 44। তাহলে আমরা বলতে পারি এই যে কার্বন ডাইঅক্সাইড আর N2 অর্থাৎ CO2 N2 এই দুইটার যেহেতু আণবিক ভর পরস্পর সমান, তাই তাদের ব্যাপন হারও সমান হবে। এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, বোঝা গিয়েছে আশা করি। যেহেতু উত্তর পেয়ে গিয়েছি, তাই আমাদের পরবর্তী অপশনগুলো আর যাচাই করার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, তারপর আসো নিচের কোনটির নিঃসরণের হার বেশি? এই যে একটু আগে বলে এসেছিলাম আমরা কি বলে এসেছিলাম খেয়াল করো, এই যে ব্যাপন হার নিঃসরণ হার কিন্তু একই কথা। ব্যাপন হার বেশি হলে নিঃসরণ হারও বেশি হবে, ব্যাপন হার কম হলে নিঃসরণ হারও কম হবে। আচ্ছা, এখন আমাদের প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা হচ্ছে নিঃসরণের হার বেশি, মানে আমাদের বের করতে হবে কার এই যে আণবিক ভরটা কম। তাহলে খেয়াল করো, পানির ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে আমাদের 18, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে আমাদের 44, অ্যামোনিয়ার ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 17, আর এখানে হচ্ছে আমাদের ইথেনের ক্ষেত্রে হচ্ছে সরি এটা হচ্ছে মিথেনের ক্ষেত্রে আমাদের আণবিক ভর হচ্ছে 16, তাই না? হ্যাঁ, 16। তাহলে দেখো আমাদের সবচেয়ে আণবিক ভর কম কার? এই যে মিথেনের আণবিক ভর হচ্ছে আমাদের সবচেয়ে কম, তাই সবচেয়ে কম আণবিক ভর হওয়ার কারণে তার নিঃসরণের হার সবচেয়ে বেশি হবে। বুঝা গিয়েছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের জ্ঞানমূলক। দেখো কতবার বোর্ডে এসেছে, মানে ধরে নিতে পারো এবছর পরীক্ষায় কোনো না কোনো একটা বোর্ডে এই যে নিঃসরণ কাকে বলে, তারপর ব্যাপন কাকে বলে, দেন এই টাইপের প্রশ্নগুলো আমাদের কোনো না কোনো একটা বোর্ডে পরীক্ষা প্রশ্নে এসেই পড়বে। তোমরা এগুলো পরবর্তীতে দেখে যাবে কোনগুলো ইম্পর্টেন্ট আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো স্কিপ করছি এখান থেকে। এই যে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এসে পড়েছে আমরা আমাদের টপিকে, সলভ করার মতো টপিকে। এই যে গত বছর পরীক্ষা আসা প্রশ্ন কুমিল্লা বোর্ডে। আচ্ছা, প্রশ্নটা কি? প্রশ্নে দেখো আমাদের দুইটা রিয়েকশন দেওয়া আছে। রিয়েকশন কি কি দেওয়া দেখো, 1 নাম্বার এবং 2 নাম্বার। 1 নাম্বারে কি বলেছে? সালফার এবং অক্সিজেন এই দুইটা মিলে আমাদের তৈরি হচ্ছে M গ্যাস, M। তাহলে আমরা যদি বিক্রিয়াটা কমপ্লিট করি, এখানে সালফার এবং অক্সিজেন মিলে কি তৈরি করছে? সালফার ডাইঅক্সাইড। মানে আমরা বলতে পারি আমাদের এখানে M হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, 2 নাম্বার বিক্রিয়াটা কি?
2 নাম্বার বিক্রিয়া হচ্ছে আমাদের নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। নাইট্রোজেন হাইড্রোজেন মিলে আমাদের কি তৈরি করে আমরা জানি, অ্যামোনিয়া তৈরি করে। অ্যামোনিয়া কি তৈরি করবে, অ্যামোনিয়া। অর্থাৎ আমাদের এই যে টি, এই টি গ্যাসটা কি, টি গ্যাসটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমাদের এম পেলাম অর্থাৎ সালফার ডাইঅক্সাইড এবং টিও পেলাম। টি কি, টি হচ্ছে আমাদের অ্যামোনিয়া। আমাদের প্রশ্ন কি বলেছে, এম এবং টি গ্যাস দুটির ব্যাপন হারের তুলনামূলক বর্ণনা দাও। দেখো আমরা কিন্তু অলরেডি এমসিকিউ সলভ করার সময় এই কনসেপ্টটা বুঝে ফেলেছি, কার ব্যাপন হার বেশি হবে, কার ব্যাপন হার কম হবে। যার ক্ষেত্রে আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম হবে, আর যার ক্ষেত্রে আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র আণবিক ভর বের করব, বের করে আমরা বলে দিতে পারবো এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাপ্রোচটা বুঝতে পেরেছো আমরা কিভাবে এটা অ্যান্সার করব। তাহলে দেখো আমরা এখানে একটা গ্যাপ দিয়ে এই সাইডে লিখছি। তাহলে এখান থেকে আমরা এটা পেলাম হচ্ছে এম, এটা হচ্ছে আমাদের এম, আর এইটা হচ্ছে আমাদের টি। ঠিক আছে, এম এবং টি আমরা পেয়ে গেলাম। বলছে ব্যাপন হারের তুলনামূলক বর্ণনা। আচ্ছা, তাহলে আমাদের এম গ্যাসের জন্য ব্যাপন হারকে যদি আমরা আর এম দিয়ে প্রকাশ করি, আর এম দিয়ে কাকে প্রকাশ করলাম, আমাদের এম গ্যাসের ব্যাপন হারকে। আচ্ছা ঠিক আছে, আর আমরা আর টি দিয়ে প্রকাশ করছি আমাদের টি গ্যাসের ব্যাপন হারকে। এখন আমরা দেখব কার ব্যাপন হার কম, কার ব্যাপন হার বেশি। ঠিক আছে, কিভাবে বের করব, আমরা এম দিয়ে বের করব। দেখো এম হচ্ছে আমাদের আণবিক ভর। আমরা তাহলে এম এম দিয়ে কি বলতে পারি, এম এমটা হচ্ছে আমাদের এই যে এম গ্যাস, এম গ্যাসের আণবিক ভর। ঠিক আছে, আর এম টি এটা দিয়ে কি বোঝাবো, এই যে আমাদের টি অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস, এই অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর। ঠিক আছে, তাহলে আমাদের এম এর ক্ষেত্রে অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আণবিক ভরটা কত হবে, আণবিক ভর হবে আমাদের সালফারের জন্য 32, অক্সিজেন দুইটা আছে তাই আরো 32, কত হচ্ছে আমাদের 64। তার মানে আমাদের সালফার ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর হচ্ছে 64। এখন আমরা দেখব আমাদের এই যে টি অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত হবে। দেখো অ্যামোনিয়া নাইট্রোজেনের জন্য হচ্ছে আমাদের 14 এবং হাইড্রোজেনের জন্য 3, এটা হচ্ছে আমাদের 17। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, এখান থেকে আমরা বোর্ডে দেখা যাচ্ছে লেখা, হ্যাঁ দেখা যাচ্ছে। এখান থেকে আমরা পাইলাম, এটা হচ্ছে আমাদের কনক্লুশন, যে আমাদের এই যে এম গ্যাসের আণবিক ভর অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কার চেয়ে বেশি, আমাদের টি গ্যাস অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভরের চেয়ে বেশি। বোঝা গিয়েছে? তাহলে আমরা আমাদের ওই যে আগের কনসেপ্ট অনুযায়ী অ্যান্সার কি পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। অর্থাৎ এখানে আমাদের অ্যান্সারটা আর কিভাবে আসবে, অ্যান্সার আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার কম্পার্টমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার কম্পার্টমেন্ট। এখানে আমাদের কি হচ্ছে দেখো, যেহেতু আমাদের এম গ্যাস অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি, তার আমাদের ব্যাপন হার কি হবে, কম হবে, সরি ব্যাপন হার কম হবে। বোঝা গিয়েছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে আমার এই পার্টটা এখানে লেখার উচিত ছিল, তাহলে আর একটু ভালোভাবে বুঝাইতে পারতাম যে আমি কোন স্টেপের পর কোন স্টেপে গেছি। বাট এটা হচ্ছে আমাদের স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে আমাদের স্টেপ 2। যারা তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই বুঝবে আমি কোনটার পর কোনটা করেছি। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ বা স্টেপ 3। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদেরকে শুধু অ্যাপ্রোচটা শিখাই দিলাম যে কিভাবে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তোমাদেরকে কিন্তু খাতায় ক্লিয়ারলি লিখতে হবে, আমি যে কথাগুলো মুখে বলতেছি এগুলো তোমাদের খাতায় লিখতে হবে, যে যেহেতু এটার আণবিক ভর এত, এম এর আণবিক ভর অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর 64, যেটা আমাদের টি গ্যাস অর্থাৎ অ্যামোনিয়ার আণবিক ভরের চেয়ে খুব বেশি। এই কারণে সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের চেয়ে কম হবে। তাহলে আমাদের ব্যাপন হারের তুলনামূলক বর্ণনা হয়ে গেল, আমাদের প্রশ্ন শেষ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো আমাদের, এটাও হচ্ছে আমাদের গত বছর একটা বোর্ডে আসা প্রশ্ন। আচ্ছা, এটা আমরা কিভাবে সলভ করব, চলো আমরা সলভ করা শুরু করছি। দেখো আমাদের প্রথমেই কি বলেছে যে ইথাইন, ইথাইনের সঙ্গে হাইড্রোজেন যোগ করলাম, এটা হচ্ছে আমাদের
হাইড্রোজিনেশন। আচ্ছা, ইথাইনের সঙ্গে হাইড্রোজেন যোগ করার কারণে আমাদের একটা এক্স যৌগ বা এক্স গ্যাস উৎপন্ন হচ্ছে। আচ্ছা, আমরা বিক্রিয়াগুলো এখানে একে একে সলভ করি। দেখো, এই যে আমাদের ইথাইনের সঙ্গে হাইড্রোজেন যোগ করা হইল আমাদের নিকেলের উপস্থিতিতে। নিকেল হচ্ছে একটা প্রভাবক। এই যে বিক্রিয়া, এগুলো তোমরা কিন্তু তোমাদের যে জীবাশ্ম চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 11, সেখানে এগুলো ক্লিয়ারলি বলা আছে। তাই আমরা ওই চ্যাপ্টারের কনসেপ্ট এখন যাচ্ছি না, শুধুমাত্র বিক্রিয়াগুলো কমপ্লিট করছি। এখানে আমাদের এক্স গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে এক্স আমাদের কি হচ্ছে C2H6। আচ্ছা, এখানে কেন C2H6 উৎপন্ন হলো এটা নিয়ে আসলে অনেকে প্রশ্ন করতে পারো। এটার উত্তর পাওয়ার জন্য হচ্ছে তোমাদেরকে ওই যে জীবাশ্ম চ্যাপ্টারটা শেষ করতে হবে। এখানে কেন আমরা C2H6 লিখলাম ছোট একটা ব্যাখ্যা দিই। এই যে এখানে শুধুমাত্র নিকেল ইউজ করা হয়েছে, নিকেল ইউজ করার কারণে দেখো হাইড্রোজেন যোগ হলো, আমাদের প্রথমে হওয়ার কথা ছিল C2H4, বাট C2H4 এ এসে কিন্তু বিক্রিয়াটা থেমে যাবে না। এই বিক্রিয়াটা এখানে থামানোর জন্য আমাদের এখানে এই যে প্যালাডিয়াম আর হচ্ছে ব্যারিয়াম সালফেট, এই দুইটা প্রভাবক থাকা লাগতো। এই নিকেলের পরিবর্তে আমাদের প্যালাডিয়াম এবং ব্যারিয়াম সালফেট থাকা লাগতো। এই ব্যারিয়াম সালফেটটা কি করতো, এই যে একটা হাইড্রোজেন যোগ হইলো, যোগ হওয়ার পরে এটাকে C2H4 এই সীমাবদ্ধ রাখতো। বাট যেহেতু এখানে নিকেল দেওয়া, নিকেল হচ্ছে বিক্রিয়াটাকে আরেকটু ত্বরান্বিত করবে। কি করবে, আবার হাইড্রোজেন যোগ করবে, C2H6 এ গিয়ে থামবে, আলটিমেটলি আমাদের ইথেন তৈরি করবে। বুঝা গিয়েছে? আচ্ছা, তো আমরা এত ডিপে আর না যাই, এই কনসেপ্টটা শুধু আমাদের একটু জানা লাগবে। এখানে আমাদের জীবাশ্ম চ্যাপ্টারে একটা ছোটখাটো কনসেপ্ট আছে, ঠিক আছে? আমাদের এটার কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট চ্যাপ্টার 11। আচ্ছা, তাহলে আমরা যখন চ্যাপ্টার 11 এর ক্লাস করব তখন ইনশাল্লাহ আমাদের এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে C2H6 পাওয়া গেল, এটা হচ্ছে আমাদের এক্স যৌগ। এটা কি আমাদের এই যে এক্স গ্যাসটা, এই এক্স গ্যাসটাই কি আমাদের ইথেন। ওকে, আচ্ছা, তারপর আসো ওয়াই উৎপন্ন হচ্ছে কিভাবে, সালফার এবং অক্সিজেনের সংযুক্তির মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সালফার এবং অক্সিজেন কি তৈরি করবে, আমাদের সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমরা এক্স পাইলাম, ওয়াই পাইলাম। আরেকটা বলা আছে জেড, ঠিক আছে? যেহেতু আমাদের প্রশ্নে এক্স ওয়াই জেড তিনটা আছে, আমরা এখন আর এম এ যাব না, আমরা জেড পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চাই। আচ্ছা, তাহলে জেডটা কি হবে আমাদের, দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন যোগ হওয়ার ফলে যেই যৌগ তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের জেড। নাইট্রোজেন এবং হাইড্রোজেন যোগ হয়ে আমাদের কি তৈরি করবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন যোগ হয়ে, আচ্ছা সরি, আচ্ছা নাইট্রোজেন এবং হাইড্রোজেন যোগ হয়ে আমাদের অ্যামোনিয়া তৈরি করবে, অ্যামোনিয়া। তাহলে এই অ্যামোনিয়া হচ্ছে আমাদের জেড, অ্যামোনিয়া হচ্ছে আমাদের জেড। তাহলে আমরা এখান থেকে এক্স এর পরিচয় পাইলাম। এক্স কি আমাদের C2H6 বা ইথেন। ওয়াই, ওয়াই কি আমাদের, ওয়াই হচ্ছে সালফার ডাইঅক্সাইড। জেড আমাদের কি, জেড হচ্ছে আমাদের অ্যামোনিয়া। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে কি চেয়েছে, এক্স ওয়াই এবং জেড এর ব্যাপন হারের ক্রম ব্যাখ্যা করো। তাহলে আমরা একটা পেজ অ্যাড করি। দেখো আমাদের এই যে এক্স, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে জেড। এক্স কি আমাদের, এক্স হচ্ছে C2H6 বা ইথেন, ওয়াই হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড, আর জেড হচ্ছে আমাদের অ্যামোনিয়া। অ্যামোনিয়া, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আগে কি বের করব, এদের প্রথমে আণবিক ভরটা বের করব। ইথেনের ক্ষেত্রে আমাদের আণবিক ভর কি হবে, 24 আর 6 হচ্ছে 30। আমি এটা একটু এখানে মুছে দিচ্ছি, এটা দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা এম পেলাম 30। ওয়াই যে গ্যাসটা, এখানে দেখো সালফার 32, দুইটা অক্সিজেনের জন্য আরো 32, কত হচ্ছে 64। আচ্ছা, তারপর খেয়াল করো আমাদের জেড যে গ্যাসটা ছিল সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার জন্য আমাদের কত হবে, 14 and 3 আমাদের হচ্ছে 17। তাহলে আমরা দেখো
আমরা যদি এম এক্স বলি, এম এক্স পাইলাম হচ্ছে 30, সরি এম এক্স বলতে বোঝানো হচ্ছে আমাদের এই যে এক্স যে গ্যাস তার আণবিক ভর, এটা কত পেলাম, এটা পেলাম হচ্ছে আমরা 30। তারপর দেখো এম ওয়াই, এটা কত পেলাম আমরা 64, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর 64, ঠিক আছে। তারপর খেয়াল করো আমাদের এম জেড, এম জেড এটা কি আমাদের অ্যামোনিয়া গ্যাসের যে আণবিক ভর সেটা হচ্ছে আমাদের 17, ঠিক আছে। তাহলে আমাদের এই আণবিক ভরের ক্রমটা কি হচ্ছে, আমরা যদি বড় থেকে ছোট লিখতে চাই, আমাদের এখানে সবচেয়ে বেশি আণবিক ভর কার, খেয়াল করো ওয়াই এর, তাহলে আমাদের ওয়াই এর আণবিক ভর সবচেয়ে বেশি, তারপর কার, তারপর আমাদের এক্স এর, এখানে হচ্ছে আমাদের এক্স এর, আর তারপর আণবিক ভর কার সবচেয়ে কম, এই যে আমাদের অ্যামোনিয়া অর্থাৎ জেড যেই গ্যাস, জেড এর আণবিক ভর সবচেয়ে কম। এই যে আমরা আণবিক ভরের একটা ক্রম পাইলাম। এখন আমরা এখান থেকে ব্যাপনের হার বের করতে পারি না খুব ইজিলি। আণবিক ভর যদি বেশি হয় ব্যাপনের হার কম হবে, আণবিক ভর যদি কম হয় ব্যাপনের হার বেশি হবে। তাহলে আমাদের ব্যাপন হার কি হবে, ব্যাপন হার দেখো সবচেয়ে বেশি ব্যাপন হার কার হবে, জেড গ্যাস অর্থাৎ অ্যামোনিয়ার ব্যাপন হার সবচেয়ে বেশি, তারপর কার ব্যাপন হার, তারপর হচ্ছে এক্স অর্থাৎ ইথেন, তাহলে আমাদের তারপর ইথেনের ব্যাপন হার বেশি, সবচেয়ে কম ব্যাপন হার কার, সবচেয়ে কম ব্যাপন হার সবচেয়ে ভারী যেটা আমাদের ওয়াই অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হার সবচেয়ে কম। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে আমরা নিজেদের মতো করে গুছিয়ে অ্যান্সার করতে পারবো না, যেহেতু আমরা কনসেপ্টটা বুঝে গিয়েছি এবং অ্যাপ্রোচটাও বুঝে গিয়েছি, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্ন এখান থেকে অ্যান্সার করা শেষ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, মৌল, দুইটা মৌলের হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা মৌলকে ইঙ্গিত করা হয়েছে এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই কোনো মৌলের নাম না, এটা একটা প্রতীকী অর্থে ব্যবহার করছে, ঠিক আছে। আচ্ছা, এই এক্স মৌলটা আমাদের 2 নং পর্যায়ের 15 নং গ্রুপে অবস্থিত এবং ওয়াই মৌলটা 3 নং পর্যায়ের 17 নং গ্রুপে অবস্থিত। এখন পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপ থেকে মৌল নির্ণয় অথবা ইলেকট্রন বিন্যাস দিয়ে মৌল নির্ণয়, এগুলা কিন্তু আমাদের পর্যায় সারণী চ্যাপ্টারের পড়া, এগুলো আমাদের এই চ্যাপ্টারের কনসার্ন না, তাই আমরা এই চ্যাপ্টারে এত ডিটেলসে আলোচনা করব না, ঠিক আছে। তোমরা সামনে এসএসসি পরীক্ষা দিবা, তাই স্বাভাবিকভাবে আমরা এটাই ধরে নিচ্ছি যে তোমরা পর্যায় এবং গ্রুপ দেওয়া থাকলে মৌল বের করতে পারবে এবং ইলেকট্রন বিন্যাস দিয়েও মৌল বের করতে পারবে। আর কিভাবে বের করতে হবে যদি এটাও তোমাদের কারোর না জানা থাকে, এটা আমরা যখন অধ্যায় 4 তোমাদের ক্লাস নিব, ওয়ান শট ক্লাস, সেখানে অবশ্যই সলভ করা থাকবে, যেহেতু এগুলো বোর্ডে আসার মতো প্রশ্ন, ঠিক আছে। তাহলে আজকে আমরা ধরে নিচ্ছি তোমরা এই টপিকটা পারো, কিভাবে পর্যায় এবং গ্রুপ থেকে মৌলের নাম নির্ণয় করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 2 নং পর্যায়ে 15 নং গ্রুপে যে মৌলটা থাকে, এই মৌলটা হচ্ছে আমাদের নাইট্রোজেন, এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। আর 3 নং পর্যায়ে 17 নং গ্রুপে যে মৌলটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্লোরিন, ঠিক আছে। তোমরা যখন পর্যায় সারণী চ্যাপ্টারের ক্লাস করবে তখন ইনশাল্লাহ এগুলা ইজিলি বা এখনো তোমাদের সবারই জানা থাকার কথা, যেহেতু সামনে কয়েকদিন পরে এসএসসি দিবে। আচ্ছা, তাহলে আমাদের এই যে এক্স মৌল এটা হচ্ছে নাইট্রোজেন, আর এই যে ওয়াই মৌল সেটা হচ্ছে আমাদের ক্লোরিন। আচ্ছা, প্রশ্নে কি বলেছে, X2 ও Y2 গ্যাস দুইটার ব্যাপন হারের তুলনা করো। তাহলে আমাদের X2 মানে কি, X2 মানে হচ্ছে আমাদের নাইট্রোজেন 2, নাইট্রোজেন, নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে এইভাবে N2 রূপে অবস্থান করে, ঠিক আছে, নর্মাল N হিসেবে কিন্তু সে থাকে না। তারপর দেখো আমাদের Y2, Y2 দ্বারা কি বোঝানো হয়েছে, ক্লোরিন 2, ক্লোরিনও কিন্তু এরকম দ্বিযোজী অবস্থায় থাকে, ক্লোরিনও কিন্তু সিঙ্গেল ক্লোরিন হিসেবে এক্সিস্ট করে না, এই যে ক্লোরিন অণু হিসেবে অবস্থান করে, একের বেশি থাকলে আমরা অণু বলি। আচ্ছা, তাহলে আমাদের কি বলছে, ব্যাপন হারের তুলনা করতে বলছে। ব্যাপন হারের তুলনা যদি করতে হয় সবার আগে আমাদের কি বের করতে হবে, আণবিক ভর। তাহলে আমরা দেখব আগে X2 এর আণবিক ভর, X2 এর আণবিক ভর আমাদের কত হবে, 28। আচ্ছা, আর এই যে ক্লোরিন 2 বা Y2, এই Y2 এর আণবিক ভর আমাদের কত হবে, ক্লোরিনের নরমালি ভর হচ্ছে আমাদের 35.5, মোস্ট প্রবাবলি যদি আমি ভুল না করে থাকি 35.5। তাহলে আমাদের Y2 এটার আণবিক ভর হবে আমাদের 71 গ্রাম পার মোল বা 71 গ্রাম পার মোল। অ্যাকচুয়ালি তোমাদের এখানে ইউনিটটা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই পরীক্ষায়, যে কারণে আমি ইউনিটটা উল্লেখ করে দেখাচ্ছি না, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করা লাগবে? ব্যাপন হার। ব্যাপন হার হচ্ছে আমাদের, দেখো, R(x2), অর্থাৎ আমাদের x2 বা নাইট্রোজেন 2 এর ব্যাপন হার, আর হচ্ছে y2, তাদের মধ্যে সম্পর্কটা কিরকম হবে? আমাদের বেশি কোনটা? y2 বা ক্লোরিনের আণবিক ভর কি বেশি না? ক্লোরিনের আণবিক ভর যেহেতু বেশি, তার ব্যাপন হার কি হবে? ব্যাপন হার কম হবে। আমাদের এই যে x2 বা নাইট্রোজেনের আণবিক ভর যেহেতু কম, তার ব্যাপন হার বেশি হবে। তাহলে এখান থেকে আমাদের এই অ্যান্সার করা শেষ। এটা তোমরা নিজেদের মতো করে নিজের ভাষায় পরীক্ষায় অ্যান্সার করবে, ইনশাল্লাহ ফুল মার্কসই পাবে। ঠিক আছে, তোমাদের কনসেপ্ট ঠিক থাকলেই হবে। তোমরা যে বুঝতে পেরেছো এটা টিচারকে বোঝাতে পারলেই হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখছো এই টাইপের প্রশ্ন কিন্তু বোর্ডে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে ঘুরে ফিরে এই প্রশ্নগুলো কিন্তু আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা এই টপিকটাকে কিন্তু মোটেও অবহেলা করব না। যেই টপিকগুলো আমি আজকের ক্লাসে পড়াই দিচ্ছি সেগুলো অবশ্যই আমরা ভালো মতো সলভ করব। ঠিক আছে, আচ্ছা দেখো, উদ্দীপকে ক, খ এবং গ এই বেলুনের গ্যাসসমূহকে ব্যাপন হারের অধক্রম অনুসারে সাজিয়ে কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, এখন দেখো আমাদের তিনটা বেলুনের মধ্যে কি কি গ্যাস আছে। আমাদের যে ক বেলুন, আমি কালিটা চেঞ্জ করছি এখানে, এই যে আমাদের ক বেলুনের মধ্যে কি গ্যাস আছে? কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের ক হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপর আমাদের যে খ বেলুনে কি আছে? নাইট্রোজেন আছে। আর হচ্ছে আমাদের গ বেলুনে কি আছে? গ বেলুনে হচ্ছে সালফার ডাই অক্সাইড আছে। আমাদের কি করতে বলেছে? গ্যাসসমূহকে ব্যাপন হারের অধক্রম অনুসারে সাজিয়ে, মানে আমাদের বড় থেকে ছোট ক্রমে সাজাইতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব ব্যাপন হার বেশি নাকি কম? আগে বের করতে হবে আণবিক ভর। তাহলে আমরা এখানে আণবিক ভরে আসি। ঠিক আছে, আণবিক ভর। দেখো আমাদের ক গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরকে আমরা লিখতেছি m ক দিয়ে। নাইট্রোজেন বা খ এর আণবিক ভরকে আমরা লিখব m খ দিয়ে, অর্থাৎ খ এর আণবিক ভর। লেখা খুবই বাজে হচ্ছে সম্ভবত বোর্ডে আমার, তোমরা এটা নিয়ে আসলে কেউ কিছু মনে করো না। আচ্ছা দেখো, m ক, m খ, আর m গ দিয়ে আমরা কি বুঝাচ্ছি? m গ দিয়ে বুঝাচ্ছি আমাদের গ বেলুনের যে গ্যাসটা আছে, অর্থাৎ সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, আচ্ছা আমাদের এই যে m ক, অর্থাৎ আমাদের ক বা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করব। কত হবে? 44। এটা আসলে যোগ করে দেখাই দিবা যে কার্বনের হচ্ছে 12, অক্সিজেন দুইটার জন্য 32। ঠিক আছে, 12 + 32 কত হয়? 44 হয়। আচ্ছা, m খ অর্থাৎ আমাদের খ বা নাইট্রোজেনের আণবিক ভর কত হচ্ছে? নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14 + 14 = 28। আর যে আমাদের গ হচ্ছে সালফার ডাই অক্সাইডের আণবিক ভর কত হবে? সালফারের জন্য 32, দুইটা অক্সিজেনের জন্য 32, তাহলে 32 + 32 কত হবে? 64। ওকে, তাহলে এখান থেকে আমরা ব্যাপন হারের ক্রম পাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? এই যে আণবিক ভরের একটা ক্রম বের করা লাগবে। আণবিক ভরের ক্রমটা তাহলে আমাদের কিরকম হবে খেয়াল করো। সবচেয়ে বেশি আণবিক ভর কার? গ এর। তাহলে আমরা লিখতে পারি m গ সবচেয়ে বেশি, অর্থাৎ গ বা সালফার ডাই অক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি। তারপর কার? ক বা কার্বন ডাই অক্সাইডের। তারপর হচ্ছে আমাদের m ক, তারপর সবচেয়ে কম কার? m খ বা নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমাদের আমরা এটুকু বের করতে পারলাম। আমাদের আণবিক ভরের ক্রমটা, এটা হচ্ছে আমাদের আণবিক ভরের অধক্রম, মানে কি বড় থেকে ছোট, এটাকে অধক্রম বলা হয়। তাহলে আমাদের ব্যাপন হারের অধক্রম কি হবে? এটার উল্টাটা হবে, তাই না? এটার উল্টাটা হচ্ছে আমাদের ব্যাপন হারের অধক্রম হবে। আমাদের ব্যাপন হারের অধক্রম হবে। আমি কোন কালি দিয়ে লিখবো? চলো এই কালি দিয়ে লিখি, সমস্যা নেই। আচ্ছা, এটা মাত্র ইউজ করলাম না, সাদা দিয়ে লিখি। আণবিক ভরের ক্রম পাইলাম, ব্যাপন হারের ক্রম তার উল্টা হবে। এই যে আমাদের খ গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আমাদের ক গ্যাসের ব্যাপন হার। সবচেয়ে কম ব্যাপন হার কার? আমাদের এই যে
সরি, আমাদের গ গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম, এটা হচ্ছে আমাদের ব্যাপন হারের অধক্রম। বোঝা গেছে? তাহলে আমাদের এই প্রশ্নটাও সলভ করা শেষ। ঠিক আছে, সলভড। পরবর্তী প্রশ্ন খেয়াল করো আমাদের, পরবর্তী টপিক খেয়াল করো। আমরা অলরেডি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু টপিক সলভ করে ফেলছি, আর বেশি কিন্তু বাকি নাই। আচ্ছা দেখো, পরবর্তী যে টপিক আমাদের টপিক হচ্ছে এই যে মোমবাতির প্রজ্বলন এবং মোমের 3 অবস্থা, গলন, স্ফুটন, পাতন, ঊর্ধ্বপাতন। অর্থাৎ এই যে সামষ্টিক টপিকগুলো, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, প্রথমে আমরা কি করব, এমসিকিউ সলভ করব, তারপর তোমরা দেখতে পাবা কোনগুলা, অর্থাৎ কোন জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলা, ক এবং খ নম্বর প্রশ্নগুলো আমাদের বোর্ডে আসে বেশি, আর হচ্ছে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। ঠিক আছে, আমরা সলভ করা শুরু করছি। দেখো, প্রথম এমসিকিউ দেখছো কতবার বোর্ডে আসছে, আমরা যে ইম্পর্টেন্টগুলো তোমাদের জন্য সিলেক্ট করছি, বুঝতে পারছো? দেখো, প্রশ্ন কি, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে আমরা কি বুঝি? ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে আমরা বুঝি যে নর্মাল অবস্থায় যেগুলা কঠিন থাকবে, নর্মাল অবস্থায় থাকবে কঠিন পদার্থগুলা, কিন্তু তাকে যদি আমরা তাপ দেই তারা তরলে পরিণত হবে না, সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে। আমরা নর্মালি কি জানি? আমরা নর্মালি জানি হচ্ছে, নর্মালি আমরা কি জানি, আমাদের সলিড বা কঠিন, এটাকে যদি আমরা তাপ দিই, তাপ দিলে সে পরিণত হবে লিকুইডে। লিকুইডকে যদি আমরা আবার তাপ দিই, সে পরিণত হবে আমাদের গ্যাসে। ঠিক আছে, আবার যদি আমরা কি করি, রিভার্স প্রক্রিয়াটা করি, এখানে হচ্ছে আমরা তাপ দিলাম তাই প্লাস করছি, এখানে হচ্ছে আমরা তাপ কমাই দিব। যদি আমরা তাপ কমাই দিই, নর্মালি কি হবে, লিকুইড হবে। আবার যদি তাপ কমাই দিই, সে কি হবে, সলিড বা কঠিন হয়ে যাবে। কিন্তু ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে জিনিসটা আসলে এরকম হয় না। ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে জিনিসটা মেইনলি কি হবে, দেখো, ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে আমরা যখন সলিডকে তাপ দিব, সলিডকে তাপ দিলে সে সরাসরি গ্যাসে কনভার্ট হবে। কঠিন পদার্থ সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হবে। ঠিক আছে, তারা মাঝখানে লিকুইড বা তরল হবে না। আবার যদি উল্টা করি, যে গ্যাসটাকে যদি আমরা তাপ কমাই দিই বা ঠান্ডা করি, সেটা কি হচ্ছে, সেটা আমাদের আবার সলিডে পরিণত হচ্ছে। তো জাস্ট এ মিনিট, অ্যাকচুয়ালি তো ফোন এসেছিল। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে কি বললাম, যে ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কি হয়, আমাদের কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হচ্ছে, এবং গ্যাস থেকে তাপ অপসারণ করলে বা তাকে ঠান্ডা করলে সরাসরি কঠিনে পরিণত হচ্ছে। এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতনের কনসেপ্ট। ওকে, দেখো, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম। আচ্ছা, এখানে পটাশিয়াম ক্লোরাইডটা অপশন 2বার এসেছে, বাট এখানে আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আমাদের কিছু কমন, যেমন ন্যাফথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর, এগুলা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ, বা এগুলা ঊর্ধ্বপাতন হয় আমরা জানি। ঠিক আছে, তাই আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। পরবর্তী এমসিকিউ কি, তাপ প্রদান করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় কোনগুলা? খেয়াল করে, এটাও কিন্তু বোর্ডে বেশ কয়েকবার আসা প্রশ্ন, মানে ভালোই ইম্পর্টেন্ট, তাই না? তাপ প্রয়োগ করলে কঠিন থেকে বাষ্প হয়, মানে আমাদের সলিড থেকে ডিরেক্টলি তাপ প্রয়োগ করলে গ্যাস হয়ে গেছে, মাঝে লিকুইড হয় নাই। মানে এখানেও বোঝানো হয়েছে কোনগুলো আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। আলটিমেটলি এখানে কি চাইছে, আমাদের ঊর্ধ্বপাতন কাদের হয়, বা কোনগুলো আমাদের ঊর্ধ্বপাতিত, কোনগুলো হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতিত, সেটা এখানে চাইছে। দেখো, প্রথম অপশনে কি দিছে, এই দেখো, এটা কি, এটা হচ্ছে কর্পূর, এটা হচ্ছে আমাদের কর্পূর, C10H16O, এটা হচ্ছে কর্পূর। তারপর কি বলা আছে, C10H8, এটা হচ্ছে আমাদের ন্যাফথালিন, এটা হচ্ছে ন্যাপথালিন, এটা হচ্ছে ন্যাপথালিন। আর হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইড বা কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। এই শুষ্ক বরফ কিন্তু লিকুইডে পরিণত হয় না, তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটাকে হচ্ছে আমরা ড্রাই আইস বলি। খেয়াল করে, এখানে কিন্তু এস বলাই আছে, এটা হচ্ছে কঠিন, এটা কিন্তু আমাদের কঠিন কার্বন ডাইঅক্সাইড, যাকে আমরা তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। কর্পূর, ন্যাফথালিন, তারা তো ঊর্ধ্বপাতিত পদার্থ, আমি এটা বিগত প্রশ্নেই বললাম।
আর ড্রাই আইসও একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, এটাও তোমরা জেনে নাও, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি উদ্বায়ী পদার্থ? ঊর্ধ্বপাতিত যেই পদার্থ সেটাই হচ্ছে উদ্বায়ী পদার্থ। অ্যাকচুয়ালি উদ্বায়ী টার্মটা বেশি ইউজফুল, ঠিক আছে, উদ্বায়ী টার্মটা হচ্ছে বেশি ইউজফুল। উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটা খেয়াল করো, সিলিকন ডাইঅক্সাইড, ব্রোমিন, এখানে C20H42 বলা আছে, আর বলা আছে C10H8। এই যে আমরা পেয়ে গেছি, এই হচ্ছে আমাদের ন্যাপথালিন, এই হচ্ছে আমাদের ন্যাপথালিন। তাহলে ন্যাপথালিন হচ্ছে আমাদের অ্যান্সার, এটাকে আমরা অ্যান্সার। ন্যাপথালিন আমাদের উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখো, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটি? স্ফুটন বলতে কি বোঝায়? স্ফুটন বলতে বোঝায় কোনো তরল পদার্থকে আমরা গ্যাসে পরিণত করছি, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন। স্ফুটন মানে হচ্ছে আমরা বলি না যে পানি ফুটে বাষ্প হয়, মানে পানি ফুটতে শুরু করে সে জলীয় বাষ্প হয়, এই যে ঘটনাটা পানি ফুটে বাষ্প হচ্ছে, এটাই হচ্ছে আমাদের স্ফুটন। তাহলে আমরা কি বলতে পারি স্ফুটন প্রক্রিয়া কোনটা? স্ফুটন হচ্ছে আমাদের তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা। তরলকে তার স্ফুটনাঙ্কে তাপ দিয়ে যদি বাষ্পে পরিণত করা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন। এখানে হচ্ছে তাপ দেওয়া হইলো। আর যদি উল্টাটা হয়, এই বাষ্প থেকে যদি আমরা তাপ অপসারণ করি বা এটাকে যদি আমরা ঠান্ডা করি, তাপ কমাই দিচ্ছি, উল্টা হচ্ছে, তখন এটা আবার তরলে পরিণত হবে না। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমাদের স্ফুটনের বিপরীত প্রক্রিয়া। কি হবে? ঘনীভবন। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে আমাদের ঘনীভবন। এই যে আমরা বাষ্পটাকে ঘনীভূত করে আবার তরলে কনভার্ট করতেছি, এটাই হচ্ছে আমাদের ঘনীভবন। তাহলে স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটা? আমাদের ঘনীভবন, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, আবার আসো আমাদের এই যে স্ফুটনাঙ্ক, গলন, এই টপিক থেকে কি কি সৃজনশীল এর ক নাম্বার, খ নাম্বার পরীক্ষায় আসে সেগুলো আবার আসছে। ক নাম্বার জ্ঞানমূলক, খ নাম্বার অনুধাবনমূলক। আমরা শুধুমাত্র প্রশ্নটা তুলে দিচ্ছি, ক্লাসের ভিতরে এগুলো আলোচনা করছি না, ক্লাসটা খুবই লং ডিউরেশনের হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে স্লাইডগুলো প্রোভাইড করা হবে, ড্রাইভ লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিবা যে কোনগুলো ইম্পর্টেন্ট। আর অবশ্যই টেস্ট পেপার তো সলভ করতেই হবে, বোর্ড পরীক্ষার আগে টেস্ট পেপার সলভ করার কোনো বিকল্প নাই। আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইন্ড আউট করে তোমাদেরকে সলভ করাচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো এই প্রশ্নগুলো দেখো, কতবার বোর্ডে আসা প্রশ্ন, মানে ধরে নিতে পারো 2025 সালের এসএসসি পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা আসছে, ঊর্ধ্বপাতন কাকে বলে, ঠিক আছে, এরকম প্রশ্ন আসবে, কোনো না কোনো বোর্ডে আসবে। আচ্ছা, দেখো কতবার আসছে বোর্ডে, কতবার, তার মানে এবারও একটা আসবে বলা যায়। 24 সালে আসছে, 23 সালে আসছে, 22 সালে আসছে, এবারও আসবে, কেন আসবে না? আচ্ছা, এগুলো অনুধাবনমূলক, অনেকবার বোর্ডে আসার প্রশ্ন। সেম অনুধাবন। আচ্ছা, এখন আসো আমরা আমাদের টপিকে আসি। গত বছর একটা পরীক্ষার প্রশ্ন আমাদের এখান থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার এই গলন স্ফুটনের টপিকের আন্ডারে আমরা সলভ করবো, কোনগুলো আছে দেখো। প্রশ্নটা খেয়াল করো, আমার মনে হচ্ছে এই প্রশ্নটাকে আমরা আগে সলভ করছি, এই রিয়াকশনগুলো তো মনে হয় আমরা আগে সলভ করছিলাম, তাই না? এই সেম রিয়াকশনগুলো। আচ্ছা, আমরা এখানে আরেকবার শেষ করি এটাকে। দেখো C2H2 প্লাস H2, ওই যে আমাদের আবার আসছে ইথানের সঙ্গে হাইড্রোজেন যোগ করতেছি, কিন্তু এখানে নিকেল দেওয়া, এখানে কিন্তু প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দেওয়া নাই। বেরিয়াম সালফেটকে বলা হয় প্রভাবক বিষ, এটা তোমরা ইন্টারে অ্যাকচুয়ালি পড়বা, তোমাদের ইন্টারমিডিয়েটের পড়া। তো ওই যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দেওয়া হয়, বেরিয়াম সালফেটের প্রভাবে এখানে C2H4 পর্যন্ত হয়ে আটকায় যায়, C2H6-এ কনভার্ট হয় না, মানে ইথাইন থেকে ইথিন পর্যন্ত গিয়ে আটকায় যায়, সেটা ইথেনে যাইতে পারে না। কিন্তু এখানে যেহেতু নিকেল দেওয়া, আমাদের ওই যে বেরিয়াম সালফেট দেওয়া নেই, এই কারণে আমাদের ইথাইনটা কিসে কনভার্ট হবে? ইথেনে কনভার্ট হবে, ইথেনে C2H6 ইথেনে কনভার্ট হচ্ছে। তাহলে আমাদের এক্স হচ্ছে এটা। আচ্ছা, তারপর খেয়াল করো সালফার এবং অক্সিজেন কি উৎপন্ন হচ্ছে? সালফার ডাইঅক্সাইড, মানে আমাদের ওয়াই হচ্ছে এটা। জেড খেয়াল করো, জেডে হাইড্রোজেন নাইট্রোজেন মিলে কি তৈরি করবে? অ্যামোনিয়া।
অ্যামোনিয়া, তার মানে আমাদের জেড হচ্ছে অ্যামোনিয়া। আর এম, এম কি বলছে? জেড প্লাস HCl। জেড হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া খেয়াল করো, এই লাস্টের বিক্রিয়াটা আমরা এখানে লিখছি অ্যামোনিয়া, অ্যামোনিয়া প্লাস HCl, অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি উৎপন্ন হচ্ছে? এম, তার মানে এম আমাদের কি? NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাই হচ্ছে আমাদের এম। এই যে এম হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, বোঝা গেল? এম হচ্ছে আমাদের কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড নামটা দেখার সাথে সাথে আমাদের বিগত টপিকটার কথা মনে পড়তেছে না? বিগত টপিকে আমরা কি সলভ করলাম? বিগত টপিকে আমরা সলভ করলাম আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদ্বায়ী পদার্থ কোনগুলা। উদ্বায়ীর মধ্যে আমরা কি পাইছিলাম? অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, ন্যাপথালিন ছিল, কর্পূর ছিল, কঠিন কার্বন ডাইঅক্সাইড বা ড্রাই আইস ছিল। এই দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডটা কিন্তু আমাদের একটা উদ্বায়ী পদার্থ। এখন উদ্বায়ী পদার্থের বৈশিষ্ট্য কি? তাদেরকে তাপ দিলে তারা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে, আবার বাষ্প থেকে তাপ অপসারণ করলে বা আমরা যদি তাকে ঠান্ডা করি আবার সে পরিণত হবে সরাসরি কঠিনে। তাদের কোনো তরল ফর্ম থাকবে না। এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতিত বা উদ্বায়ী পদার্থের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমাদের প্রশ্নে কি চেয়েছে, আমরা প্রশ্নটা একবার পড়ি। এম যৌগের তাপীয় বক্ররেখা খাবার লবণের তাপীয় বক্ররেখা থেকে ভিন্ন, এটা বিশ্লেষণ করতে বলছে। তাপীয় বক্ররেখা টপিকটা কিন্তু আমাদের এইচএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা চলো পরবর্তী পেজে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমাদের কি বলছে? এম যৌগের তাপীয় বক্ররেখা এবং খাবার লবণের তাপীয় বক্ররেখা। আমাদের এম যৌগের তাপীয় বক্ররেখা এবং খাবার লবণের তাপীয় বক্ররেখা। চলো, আমাদের এম যৌগ আমরা কি পেয়েছিলাম? আমাদের এম যৌগ আমরা পেয়েছিলাম NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড। আর আমাদের খাবার লবণ, আমাদের খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? আমাদের এম যৌগ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আমাদের খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন আমাদের কি করা লাগবে? এই দুইটার তাপীয় বক্ররেখার প্রশ্নটা যেন কি ছিল? প্রশ্নটা ছিল তাপীয় বক্ররেখা থেকে ভিন্ন, মানে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা থেকে ভিন্ন কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে? চলো ব্যাখ্যা করি। তাহলে আমরা তাপীয় বক্ররেখা আঁকার জন্য প্রথমেই কি করব? গ্রাফের মতো বক্ররেখাটা অঙ্কন করব, ঠিক আছে? আসো, এখানে অঙ্কন করতেছি। সরি, কালার চেঞ্জ করা হয়নি আমার আসলে। আসলে বোর্ডে খুব ইনস্ট্যান্ট এই রেসপন্সটা নিতে পারে না। আমি এখানে আবার ক্লিক করে আঁকতে গেলে এই লাইনটাই হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে, তাই আমি একটু টাইম নিলাম, কেউ মাইন্ড করিল না। আচ্ছা, আশা করি মোটামুটি সোজা হয়েছে, তাই না? আচ্ছা, মোটামুটি সোজা, আসলে চালানোর মতো সোজা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা একটু মার্কিং করে দিই যে এই পাশে হচ্ছে আমাদের, এই পাশে কি হচ্ছে? তাপমাত্রা। এই পাশে হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে তাপমাত্রা, দেখা যাচ্ছে? আচ্ছা, আর এই পাশে কি আমাদের? এই পাশে হচ্ছে সময়। আমাদের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা সবসময় আমাদের তাপীয় যে লেখো, তাপীয় লেখে বা তাপীয় বক্ররেখা এখানে থাকবে। আচ্ছা, আর এখানে আমরা মার্কিংটা করে ফেলি। এই হচ্ছে আমাদের তাপমাত্রা ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর আমাদের কি থাকবে? টাইম থাকবে। সরি, এক্স অক্ষ বরাবর টাইম, ওয়াই অক্ষ বরাবর টেম্পারেচার। আচ্ছা, তাহলে আমাদের কি চেয়েছে? যে
অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা কেন বা কিভাবে খাবার লবণের তাপীয় বক্ররেখা থেকে ভিন্ন সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে চলো ব্যাখ্যা করি আমরা। অ্যামোনিয়াম ক্লোরাইডের জন্য প্রাইমারি অবস্থায় সে তার প্রাথমিক অবস্থায় কঠিন আছে, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইড প্রাথমিক অবস্থায় কি আছে? কঠিন। সে প্রাথমিক অবস্থায় হচ্ছে কঠিন আছে। সে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবে, ধরলাম আমি নির্দিষ্ট একটা তাপমাত্রায় পৌঁছানোর পরে সে কিসে পরিণত হওয়া শুরু করবে? কিসে পরিণত হওয়া শুরু করবে? কঠিন থেকে সরাসরি বাষ্প বা গ্যাসে পরিণত হওয়া শুরু করবে, তাই না? কঠিন থেকে সরাসরি বাষ্প বা গ্যাসে পরিণত হওয়া শুরু করবে। আমি এটা ভালো মতো ডিমার্কেশন করে দেখাই দিই তোমাদেরকে। ধরো এই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট ও, এই হচ্ছে এ, এই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি বি। ও এ পয়েন্টে আমাদের এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি রূপে আছে? ও এ পয়েন্টে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডটা কঠিন ফর্মে আছে। এইখানে হচ্ছে শুধুমাত্র আমাদের কঠিন থাকবে। এখানে কি থাকবে? কঠিন। সে যখন একটা তার ঊর্ধ্বপাতন তাপমাত্রায় পৌঁছাবে, যে তাপমাত্রায় অ্যামোনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত হয়, ওই তাপমাত্রায় যখন পৌঁছাবে তখন এই যে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডটা সে কিসে পরিণত হওয়া শুরু করবে? গ্যাসে বা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। গ্যাসে বা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। এটা হচ্ছে উদ্বায়ী পদার্থের বৈশিষ্ট্য। এই যে পার্টটুকু, এই পার্টটুকুতে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হবে না। কেন তাপমাত্রা চেঞ্জ হবে না? আমরা প্রথমে কঠিন পদার্থের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করেছি। এই তাপমাত্রা বৃদ্ধি করার কারণে কঠিন পদার্থের মধ্যকার যে আন্তঃআণবিক শক্তি, সে আন্তঃআণবিক শক্তি হ্রাস পেয়েছে, আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেয়েছে, কণাগুলোর ছোট ছোট বৃদ্ধি পেয়েছে, গতিশক্তি বৃদ্ধি পেয়েছে। এই কথাগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তাই একটু ভালো মতো খেয়াল করে নাও। এই যে ও এ পার্টটুকু, এই পার্টটুকুতে আমাদের তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে এবং তাপমাত্রা বৃদ্ধি করার কারণে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের এই পদার্থটার বা অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যকার যে অণুগুলো আছে তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তি হ্রাস পেয়েছে, আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেয়েছে, যে কারণে তাদের গতিশক্তিও বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে তারা যখন এই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যখন আমাদের ঊর্ধ্বপাতন তাপমাত্রায় এসে পৌঁছেছে, সেই সময় তাপমাত্রা কিন্তু সে ইনস্ট্যান্ট বাড়াই দিচ্ছে না। সে এই তাপটাকে ব্যবহার করছে সুপ্ত তাপ হিসেবে। সুপ্ত তাপ হিসেবে যখন ব্যবহার করবে তখন এই কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডটা ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। তাহলে এই পার্টের মধ্যে তারা থাকবে কিছুটা কঠিন, এই কঠিনটা পরিণত হওয়া শুরু করবে বাষ্পে। কঠিন প্লাস বাষ্প। তাহলে এই যে এবি পার্টটুকু, এই পার্টটুকুতে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড সুপ্ত তাপ ব্যবহার করছে, তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডটা বাষ্পীয় বা গ্যাসীয় অ্যামোনিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে। বুঝতে পেরেছ? তার পরবর্তীতে কি হবে? যখন সম্পূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড বাষ্পে পরিণত হয়ে যাবে তখন আবার আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এই তাপীয় বক্ররেখায় অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রশ্নটা কি ছিল? তাপীয় বক্ররেখা নিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখায় ও এ এই যে সার্টেন অ্যামাউন্টটা পর্যন্ত বা এই সার্টেন লেভেল পর্যন্ত অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল কঠিন অবস্থায়, তখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল, তার মধ্যে আন্তঃআণবিক শক্তি হ্রাস পাচ্ছিল, আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল এবং গতিশক্তি বৃদ্ধি পাচ্ছিল। একটা সার্টেন টেম্পারেচার বা নির্দিষ্ট তাপমাত্রায়, কোন তাপমাত্রায়? তার ঊর্ধ্বপাতন তাপমাত্রায় আসার পর সে সুপ্ত তাপ হিসেবে ব্যবহার করবে তাপমাত্রাটাকে এবং তাপমাত্রা বৃদ্ধি করবে না। এই সুপ্ত তাপটা কি করবে? এই যে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে ধীরে ধীরে বাষ্পে পরিণত করা শুরু করবে। খেয়াল করো, এখানে কিন্তু তরলে পরিণত হবে না, কারণ সে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের উদ্বায়ী, এটা হচ্ছে উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ কখনো তরলে পরিণত হবে না, কঠিন থেকে ডিরেক্টলি বাষ্পে পরিণত হবে তাপমাত্রা বৃদ্ধি করলে, আর তাপমাত্রা কমাইলে বাষ্প থেকে আমাদের কঠিনে পরিণত হবে। তাহলে এই পার্টটুকুর মধ্যে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডটা ধীরে ধীরে বাষ্পে পরিণত হচ্ছে। এই বাষ্পে পরিণত হইল পুরোটা, এখানে এসে পুরোটা বাষ্পে পরিণত হইল, তারপর আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। বোঝা গেছে? আচ্ছা, খাবার লবণের ক্ষেত্রে খেয়াল করো, আমরা এখানে হচ্ছে অ্যাকচুয়ালি টেম্পারেচারগুলো উল্লেখ করে নিই, কারণ এগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট না, তাই আমি এটা উল্লেখ করে নিই। বাট খাবার লবণের জন্য টেম্পারেচারগুলো আমাদের মোটামুটি সবারই জানা থাকে নর্মালি। খাবার লবণের ক্ষেত্রে গলনাঙ্ক হচ্ছে আমাদের 801 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের 1465 ডিগ্রি সেলসিয়াস।
এটা আসলে এখন না লিখলেও হয়তো, পরে লিখলেও হয়তো, বাট আমি তোমাদের জানিয়ে রাখার জন্য আগে লিখলাম আর কি। আচ্ছা দেখো, তাহলে আমাদের খাবার লবণের ক্ষেত্রে কি হচ্ছে, একটা সার্টেন পয়েন্টে সে কঠিন ছিল, প্রথমে কি ছিল, সে কঠিন ছিল, কঠিন থেকে তাকে যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করলাম, এই 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসে সে গলতে শুরু করলো, গলতে শুরু করলো। এই যে এই তাপমাত্রায় সে স্টেবল থাকবে এবং গলতে গলতে কঠিনটা পুরাটা তরলে পরিণত হয়ে যাবে, কঠিনটা তরলে পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের ও ও পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, ও এ পয়েন্টে আমাদের কি ছিল, খাবার লবণ পুরাপুরি কঠিন অবস্থায় ছিল, পুরাপুরি কঠিন ছিল। যখন এই অবস্থায় আসলো তখন আর তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। তাপ, সেই যে তাপটা গ্রহণ করছে সেটাকে সুপ্ত তাপ হিসেবে ব্যবহার করছে। সুপ্ত তাপটা কি করে, তার ভিতরের যে আন্তঃআণবিক শক্তি সেটাকে ভাঙতে সাহায্য করে, আন্তঃআণবিক শক্তিকে ভেঙে ধীরে ধীরে এই পার্টটুকুর মধ্যে পুরাটা কঠিন সোডিয়াম ক্লোরাইডটা আমাদের তরলে পরিণত হবে। তাহলে এবি পার্টে আমাদের কি কি হবে, এবি পার্টে থাকবে আমাদের কঠিন প্লাস তরল। এ থেকে বিতে যাইতে যাইতে আমাদের পুরা কঠিন সোডিয়াম ক্লোরাইডটা তরলে পরিণত হয়ে যাবে। বি পয়েন্টে যখন আসলো তখন আমাদের পুরা সোডিয়াম ক্লোরাইডটা তরলে পরিণত হয়ে গেছে। তারপর বি থেকে ধরো এই সি পয়েন্ট পর্যন্ত, বি থেকে আমাদের সি পয়েন্ট পর্যন্ত তরল আছে, বি থেকে সি পয়েন্ট পর্যন্ত তরল আছে এবং তাপমাত্রা বৃদ্ধি করছে। আমরা তরল যে ফর্মটা আমাদের লিকুইড ফর্ম সোডিয়াম ক্লোরাইডের, এর মধ্যেও অণুগুলার গতিশক্তি আমরা বৃদ্ধি করতেছি, আন্তঃআণবিক শক্তি কমাই দিচ্ছি, আরও আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি করতেছি। ঠিক আছে, তাপমাত্রা দিচ্ছি, তাপমাত্রা দিলে কি হবে, আন্তঃআণবিক শক্তি কমতে থাকবে, আন্তঃআণবিক দূরত্ব বাড়বে এবং গতিশক্তিও বাড়বে। ঠিক আছে, এই পার্টটুকুতেও তাপ দেওয়া হচ্ছে এবং এই পার্টের মধ্যে কি রূপে আছে আমাদের সোডিয়াম ক্লোরাইডটা, তরল রূপে আছে। আচ্ছা, তারপরে এই জায়গায় এসে আমাদের সি বিন্দুতে আবার সে সুপ্ত তাপ গ্রহণ করবে, আবার সে সুপ্ত তাপ হিসেবে ব্যবহার করবে তাপমাত্রাকে, সিডি। দেখো আমাদের এই যে এ বি পোর্শনটা, এই যে এ বি পোর্শনটা, এখানে এ পর্যন্ত কঠিন ছিল, বি পর্যন্ত যাইতে যেতে পুরোটা কঠিন তরলে পরিণত হয়ে গেছে। তারপর আবার তরলের তাপমাত্রা বাড়াইতেছি, সি পয়েন্টে এসে তাপমাত্রা বাড়বে না, তাপমাত্রা থেমে যাবে। এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, 1465 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কে এসে তাপমাত্রা আর বাড়বে না, এই তাপটাকে সুপ্ত তাপ হিসেবে ব্যবহার করবে এবং এই পার্টে পুরোটা তরল আস্তে আস্তে আমাদের বাষ্পে পরিণত হবে। তাহলে এই পার্টটুকুর মধ্যে আমাদের তরল এবং বাষ্প দুইটা ফর্মই থাকবে। তরলটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে, ডি পয়েন্টে এসে পুরোটাই বাষ্পে পরিণত হয়ে যাবে, ডি পয়েন্টে এসে পুরোটাই বাষ্পে পরিণত হয়ে যাবে এবং আলটিমেটলি এখান থেকে পুরোটা বাষ্প। ডি থেকে যত উপরে যাব আমরা শুধু বাষ্প ফর্মই পাবো। ঠিক আছে, গ্যাসীয় ফর্ম পাবো। তাহলে খেয়াল করো আমাদের প্রশ্ন কি ছিল, এম যৌগের তাপীয় বক্ররেখা মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা এবং খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা দুইটা কেন ভিন্ন, কেন ভিন্ন? এই অ্যামোনিয়াম ক্লোরাইডকে যখন আমরা তাপ দিছি সে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে এই পার্টে আমাদের কি আছে, এই পার্টে শুধুমাত্র কিন্তু বাষ্প আছে। সে ছিল কঠিন, তাকে আমরা তাপ দিলাম, একটা নির্দিষ্ট তাপমাত্রায় এসে সে কঠিনটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়েছে। তারপর উপরের পার্টে শুধু বাষ্প থাকবে, সে তরলে পরিণত হয় নাই। আর যে আমাদের খাবার লবণ, তার তাপীয় বক্ররেখায় আমরা দেখব সে প্রথমে কঠিন ছিল, তাপমাত্রা বৃদ্ধি করলাম, তার গলনাঙ্কে এসে সে কঠিনটা গলতে শুরু করলো, গলতে গলতে কঠিনটা তরলে পরিণত হলো বি পয়েন্টে এসে। তারপর আবার তার তাপমাত্রা বৃদ্ধি করলাম, আবার তার মধ্যে আন্তঃআণবিক শক্তি কমাইলাম, আন্তঃআণবিক দূরত্ব বাড়াচ্ছি, গতিশক্তি বাড়াচ্ছি। যখন সি পয়েন্টে আসলো 1465 ডিগ্রি সেলসিয়াস বা স্ফুটনাঙ্কে আসলো, স্ফুটনাঙ্কে আসার পরে পুরোটা তরল একদম ফুটতে শুরু করলো, সে বাষ্পে পরিণত হওয়া শুরু করলো। সি থেকে ডি পর্যন্ত আমাদের তরল প্লাস বাষ্প আছে, অর্থাৎ তরলটা ধীরে ধীরে বাষ্পে পরিণত হচ্ছে। ডি পয়েন্টে পুরোটাই বাষ্পে পরিণত হয়ে গেছে। ডি এর উপরে আমরা যতই যাব শুধুমাত্র বাষ্প পাবো, সোডিয়াম ক্লোরাইডের বাষ্প বা বাষ্পীয় সোডিয়াম ক্লোরাইড। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্ন সলভড। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, না বুঝলে আবার টেনে দেখে নিও। ঠিক আছে, ওকে, প্রশ্ন সলভ। তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো, একটা পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যথাক্রমে 133 ডিগ্রি সেলসিয়াস, 242 ডিগ্রি সেলসিয়াস, আণবিক ভর হচ্ছে 60। আমাদের মনে হয় প্রথম যে সিকিউটা আমরা সলভ করি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক, সেইটার প্রশ্ন ছিল ওইটা। আমরা প্রথমে সেটার ঘ নাম্বারটা সলভ করেছিলাম, এখন হচ্ছে সেটার গ নাম্বারটা সলভ করব। তাহলে ওই যে উদ্দীপকটা দেখে আবার কি মনে পড়তেছে,
গলনাঙ্ক দেওয়া 133, স্ফুটনাঙ্ক দেওয়া 242, আণবিক ভর দেওয়া 60। মানে পদার্থটা হচ্ছে আমাদের ইউরিয়া। পদার্থটা কি আমাদের? ইউরিয়া। পদার্থটা হচ্ছে ইউরিয়া। আচ্ছা, প্রশ্নে কি বলেছে? উদ্দীপকে উল্লিখিত পদার্থটি তাপীয় বক্ররেখা অঙ্কন সহ বর্ণনা করো। আচ্ছা, অঙ্কনটা আমি করে দিচ্ছি, বুঝাই দিচ্ছি, বাট বর্ণনাটা তোমাদের পরীক্ষার খাতায় নিজেই লেখা লাগবে, ঠিক আছে? আমি কিন্তু এখানে বর্ণনা লিখে এত সময় নষ্ট করব না। আমি শুধু তোমাদেরকে বুঝাই দিব পরীক্ষায় কিভাবে অ্যাপ্রোচ করবা, একটা প্রশ্ন কিভাবে অ্যান্সার করবা। বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে চলো আমরা এখানে অ্যান্সারটা করি। এখানে বক্ররেখা চাইছে, আশা করি এইটুক পার্টে আমরা সলভ করে ফেলতে পারবো, সমস্যা হবে না। চলো আমরা বক্ররেখা অঙ্কন করি। এই যে বক্ররেখা শুরু হচ্ছে এখানে, একটু উপরে নিয়ে যাই। ওকে, আচ্ছা, আর এখান দিয়ে হচ্ছে আরেকটা লাইন, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ বরাবর কি থাকবে আমাদের? ওয়াই অক্ষ বরাবর থাকবে আমাদের তাপমাত্রা বা টেম্পারেচার। আমি টি দিয়ে প্রকাশ করছি, টি দিয়ে প্রকাশ করলাম। আর এক্স অক্ষ বরাবর আমাদের কি থাকবে? এক্স অক্ষ বরাবর আমাদের টাইম থাকবে। এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের টাইম থাকবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ডে, দরকার হয় না। টি হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াসে, হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াসে, আর টাইম হচ্ছে সেকেন্ডে। মানে আমাদের ওয়াই অক্ষ বরাবর থাকতেছে তাপমাত্রা এবং এক্স অক্ষ বরাবর থাকতেছে সময়। তাহলে চলো আমরা এখন কি করব? ইউরিয়ার তাপীয় বক্ররেখা অঙ্কন করব। ইউরিয়া আমাদের প্রথমে কি রূপে ছিল? কঠিন, তরল নাকি বায়বীয়? অবশ্যই প্রথমে ইউরিয়া আমাদের কঠিন ফর্মে ছিল, তাই না? কঠিন রূপে ছিল। এইখানে হচ্ছে আমাদের কঠিন রূপে। কঠিন থেকে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কোন তাপমাত্রায় এসে পৌঁছাবে? গলনাঙ্কে এসে পৌঁছাবে। গলনাঙ্কে এসে পৌঁছাবে, গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। এই যে 133 ডিগ্রি সেলসিয়াসে যখন এসে পৌঁছাবে আমাদের কঠিন ইউরিয়াটা, তখন কঠিন ইউরিয়াটা তাপমাত্রা বৃদ্ধি না করে সে তাপ গ্রহণ করে সুপ্ত তাপ হিসেবে ব্যবহার করবে। এই হচ্ছে ধরো আমাদের পয়েন্ট ও, এই হচ্ছে পয়েন্ট এ, এই হচ্ছে পয়েন্ট বি। দেখো, ও থেকে এর মধ্যে আমাদের ইউরিয়াটা কি রূপে আছে? ও থেকে এর মধ্যে আমাদের ইউরিয়া আছে কঠিন ইউরিয়া হিসেবে। কঠিন ইউরিয়া এখানে হচ্ছে কঠিন ইউরিয়া রূপে। এতে যখন আসলো তার গলনাঙ্কের তাপমাত্রাটা, তার গলনাঙ্ক কত? 133 ডিগ্রি সেলসিয়াস। যখনই আমরা তাপমাত্রা বৃদ্ধি করতে করতে 133 ডিগ্রি সেলসিয়াসে আনলাম, তখন ইউরিয়াটা গলা শুরু করলো। ইউরিয়াটা যখন গলতে থাকবে তার তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে না। 133 ডিগ্রি সেলসিয়াসেই পুরা কঠিন ইউরিয়াটা আস্তে আস্তে গলে গলে তরলে পরিণত হবে। বোঝা গেল? তাহলে এই যে পার্টটুকু এ বি, এই পার্টটুকুর মধ্যে হচ্ছে আমাদের এটা কঠিন প্লাস তরল। এই পার্টটুকুতে আমাদের থাকবে কঠিন ইউরিয়া প্লাস তরল ইউরিয়া। মানে কি? এ থেকে বিতে যাইতে যাইতে আমাদের কঠিন ইউরিয়াটা আস্তে আস্তে তরল ইউরিয়া পরিণত হচ্ছে, এবং বি পয়েন্টে এসে পুরাটা ইউরিয়া আমাদের তরলে পরিণত হয়ে গেছে। পুরোটা ইউরিয়া আমাদের তরলে পরিণত হয়ে গেছে। এখন আমরা যখন আবার তাপমাত্রা বৃদ্ধি করব তরল ইউরিয়ার, তখন আবার একটা নির্দিষ্ট পয়েন্টে এসে পৌঁছাবে। এখন আমরা দেখি, ধরো এটার নাম দিলাম আমরা সি পয়েন্ট। বি থেকে, আচ্ছা সিটা আমি এইখানে দিচ্ছি, সি পয়েন্ট। এত বাজে আমার হাতের লেখা কেন বোর্ডে? আচ্ছা, সি। বি থেকে সি পর্যন্ত পুরোটা কিরকম থাকবে? তরল থাকবে। এই যে প্রথমে এ থেকে বি পর্যন্ত কঠিন ছিল, তাপমাত্রা বৃদ্ধি করতে করতে তার গলনাঙ্কে আনলাম, তারপর সে গলতে শুরু করলো, তারপর সে তরল হয়ে গেল বি পয়েন্টে পুরাটা। তারপর এই তরলটার আস্তে আস্তে তাপমাত্রা আমরা বৃদ্ধি করলাম, তাপমাত্রাটা এসে পৌঁছালো স্ফুটনাঙ্কে। স্ফুটনাঙ্ক কত? 242 ডিগ্রি সেলসিয়াস। 242 ডিগ্রি সেলসিয়াস। যখন আমরা তরলটাকে তাপ দিতে দিতে 242 ডিগ্রি সেলসিয়াসে আনলাম, তখন সে কি হবে? তখন সে এখানে এসে ফুটতে শুরু করবে। স্ফুটনাঙ্কের তাপমাত্রা এসে ফুটতে শুরু করবে, আবার এইভাবে সে তাপ গ্রহণ করবে, ফুটতে শুরু করবে। তাহলে বি থেকে সি পর্যন্ত আমাদের তরল ফর্মে আছে। আর এখানে আমাদের ধরলাম সি থেকে ডি। সি থেকে ডিতে কি থাকবে? তরলটা আস্তে আস্তে আমাদের বাষ্পে পরিণত হতে থাকবে। এখানে তরল আস্তে আস্তে আমাদের বাষ্পে পরিণত হতে থাকবে। সি থেকে ডিতে তরলটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হতে থাকবে এবং ডি পয়েন্টে এসে পুরাপুরি বাষ্পে পরিণত হয়ে যাবে।
ডি পয়েন্টে এসে পুরোপুরি বাষ্পে পরিণত হয়ে যাবে এবং এর উপরে আমরা যা পাবো, ডি থেকে উপরে যা পাবো আমরা, তা হচ্ছে আমাদের বাষ্প, তা হচ্ছে আমাদের বাষ্পীয় ইউরিয়া। দেখো আমি কিন্তু এখানে শুধু কঠিন লিখেছি, কঠিন মানে কঠিন কি, কঠিন ইউরিয়া, তরল মানে কি, তরল ইউরিয়া, বাষ্প মানে কি, বাষ্পীয় ইউরিয়া, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়া গেল। দেখো আমরা তাপীয় বক্ররেখা অঙ্কনও করলাম এবং বর্ণনাও কিন্তু করে দিলাম। পারবা না বর্ণনা করতে? পারবা তো, আচ্ছা প্রশ্ন সলভড। পরবর্তী প্রশ্নে আসো আমাদের। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নে এখানে কি বলা আছে, চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1-এ একটা বিকার দেওয়া আছে যার ভিতরে আছে বরফ, চিত্র 2-এ একটা বিকার দেওয়া আছে যার ভিতরে আছে ন্যাপথালিন। এই যে ন্যাপথালিন কথাটা আসছে, ন্যাপথালিন দেখে আবার কি মনে পড়ছে, ন্যাপথালিন কিন্তু একটা উদ্বায়ী পদার্থ, মানে ন্যাপথালিনকে আমরা যদি তাপ দেই সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হবে। তার তাপীয় বক্ররেখাতে কিন্তু আমরা কোনো তরল পোর্শন পাবো না, সরাসরি কঠিন থেকে তাকে বাষ্পে পরিণত হইতে দেখবো। ক্লিয়ার না? আচ্ছা তাহলে আমরা প্রশ্নটা পড়ি। উদ্দীপকের 1 নং বিকারের তাপীয় বক্ররেখায় কয়টা আনুভূমিক রেখা পাওয়া যাবে? আচ্ছা এখানে কয়েকটা পয়েন্ট বোঝার আছে। 1 নং বিকার, 1 নং বিকার কি, 1 নং বিকারে আছে বরফ, বরফ। তাহলে আমরা খেয়াল করো, বরফকে যখন আমরা তাপ দেই, বরফকে যখন আমরা তাপ দেই, বরফ কিসে পরিণত হয়? পানিতে পরিণত হয়, পানিতে পরিণত হয়, তাই না? পানিকে যখন আমরা তাপ দেই, পানি কিসে পরিণত হবে? জলীয় বাষ্পে পরিণত হবে, তাই তো? পানি কিসে পরিণত হবে? জলীয় বাষ্পে পরিণত হবে। বরফকে তাপ দিলে পানিতে পরিণত হচ্ছে, পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে এই যে বরফের তাপীয় বক্ররেখা, তাপীয় বক্ররেখাটা তো আমরা বুঝতে পারতেছি কি হবে, তাই না? এখানে বলছে কয়টা আনুভূমিক রেখা পাওয়া যাবে তাপীয় বক্ররেখার মধ্যে, নির্ণয় করো। আনুভূমিক রেখাটা কি? এইখানে খেয়াল করো, আমরা যে তাপীয় বক্ররেখা আঁকলাম, এইখানে খেয়াল করো তাপীয় বক্ররেখা আঁকলাম, এগুলো হচ্ছে আমাদের কিছুটা অবলিক লাইন, আর এটা হচ্ছে আমাদের আনুভূমিক লাইন। এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের একটা আনুভূমিক লাইন, এটা আমাদের একটা আনুভূমিক লাইন, এইটা একটা আনুভূমিক লাইন, মানে আমাদের ভূমি বরাবর, ভূমির সমান্তরালে যেটা আছে সেটাই হচ্ছে আনুভূমিক লাইন। আমাদের ভূমির সমান্তরালে যে রেখা থাকবে সেটাই হচ্ছে আনুভূমিক রেখা। তাহলে চলো আমরা এখন কি করব, 1 নং বিকারের তাপীয় বক্ররেখায় কয়টা আনুভূমিক রেখা পাবো সেটা খুঁজে বের করব। 1 নং বিকারে কে আছে? বরফ, তাহলে বরফের তাপীয় বক্ররেখা আমরা আঁকবো, তাই না? আচ্ছা তাহলে আমি এখানটা পেজ অ্যাড করে আঁকছি, দেখো। আশা করি সোজা আছে, হ্যাঁ সোজা আছে, ওকে। আরে আচ্ছা ঠিক আছে, খেয়াল করো আমি এখানে একটু তাপমাত্রাটা ডিমার্কেশন করে দিই। ধরো বরফ, বরফ কিন্তু মাইনাস তাপমাত্রায় থাকে, তাই না? মাইনাস তাপমাত্রায় বরফ কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ধীরে ধীরে জমতে শুরু করে আর গলতেও শুরু করে বরফ এই তাপমাত্রায়, তাই আমরা 0-র নিচে সবসময় বরফকে রাখি। দেখবা বেশিরভাগ ক্ষেত্রেই তো শুনেই থাকবা যে যেসব জায়গায় তাপমাত্রা মাইনাসে সেখানে তুষারপাত হয়। আবার আমাদের যে রেফ্রিজারেটর, যেটাকে আমরা ডিপ ফ্রিজ বলি, যেখানে বরফ থাকে, সেখানে কিন্তু তাপমাত্রা মাইনাসে থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের মাইনাস তাপমাত্রা হচ্ছে আমাদের মাইনাস, ধরো 40 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা কিছু তাপমাত্রাগুলো আগে আমি মার্কেশন করে নিই, খেয়াল করো। তারপরে এখানে হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হচ্ছে আমাদের 120 ডিগ্রি সেলসিয়াস। আমি আমার মতো করে মার্কিং করলাম, সেখানে একটু অস্পষ্ট মনে হচ্ছে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি আবার। 120 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর কি আছে? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের তাপমাত্রা, আর এক্স অক্ষ বরাবর আমাদের কি আছে? এক্স অক্ষ বরাবর আছে সময়। ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা, এক্স অক্ষ বরাবর সময়। আচ্ছা এখন আসো আমরা বরফের তাপীয় বক্ররেখা দেখব। বরফটা প্রথমে কিরকম ছিল? কঠিন ছিল। বরফটা কঠিন ছিল। কতক্ষণ পর্যন্ত কঠিন ছিল? তার গলনাঙ্কে পৌঁছানো পর্যন্ত সে কঠিন ছিল। যখনই তার গলনাঙ্কে পৌঁছাবে, গলনাঙ্ক তো একটা তাপমাত্রা নাকি, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস,
কঠিন বরফটা মানে মাইনাস তাপমাত্রার বরফটা যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে, তখন সে গলতে শুরু করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বরফটা এই জায়গায় এসে গলতে শুরু করবে। তারপর এইখান থেকে এখান পর্যন্ত পুরোটা বরফ গলে গেল, এই পয়েন্টে এসে পুরো লিকুইডে পরিণত হইল। এই পয়েন্ট থেকে তারপর আবার আমরা তাপমাত্রা বৃদ্ধি করব, এটুকু পর্যন্ত সে লিকুইড আছে, এটুকু পর্যন্ত সে লিকুইড আছে। ঠিক আছে, লিকুইড। এই লিকুইড বা তরলটারও আমরা তাপমাত্রা বৃদ্ধি করতে করতে এই পয়েন্ট পর্যন্ত এসেছি, আমরা স্ফুটনাঙ্কে পৌঁছাইছি। পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের তরল পানিটা জলীয় বাষ্পে পরিণত হওয়া শুরু করে, মানে পানি ফুটতে শুরু করে। এইখানেও তাপমাত্রা স্টেবল থাকবে, আমাদের এই তরল পানিটা তাপমাত্রা গ্রহণ করবে, গ্রহণ করে পুরা তরলটাকে এখানে এসে বাষ্পে পরিণত করবে এবং তার উপরে যা পাবো তা হচ্ছে বাষ্প। আমরা এখন একটু মার্কিং করি। এই হচ্ছে আমাদের ও পয়েন্ট, এই হচ্ছে এ, বি, সি, ডি। আমরা এখানে 5টা মার্কিং করলাম। খেয়াল করো, ও থেকে এই পর্যন্ত আমাদের বরফটা কি ছিল? বরফটা ছিল কঠিন বরফ, ছিল কঠিন বরফ। এই পয়েন্টে এসে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া থেমে গেছে। কেন? কারণ সুপ্ত তাপ হিসেবে বরফ তাপটাকে ইউজ করতেছে, পুরা কঠিন বরফটাকে সে তরল বানাই দিবে। তাহলে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত আমাদের কি আছে? এ থেকে বি পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের কঠিন প্লাস তরল। মানে এ থেকে বিতে কি হচ্ছে? আমাদের কঠিন বরফটা তরল পানিতে পরিণত হচ্ছে। বি পয়েন্টে এসে পুরাটা কঠিন বরফ তরলে পরিণত হয়ে গেছে। আমরা আবার তাপমাত্রা বৃদ্ধি করতেছি। তরলের তাপমাত্রা বৃদ্ধি পাইতে পাইতে যখন 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পানির স্ফুটনাঙ্কে আসছে, স্ফুটনাঙ্কে আসার পর আবার এখানে আমাদের খেয়াল করে এখানে ছিল তরল, আর স্ফুটনাঙ্কে আসার পরে এই তরলটা আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে? তরল প্লাস বাষ্প, তরল প্লাস মেইনলি জলীয় বাষ্প। আমি এখানে জলীয় কথা লিখি নেই, ধরে নাও এখানে জলীয় বাষ্প। তাহলে সি থেকে ডিতে যাইতে যাইতে আমাদের পুরা পানিটা আস্তে আস্তে এখানে বাষ্পে পরিণত হয়ে গেছে। ডি এর উপরে আমরা যতই তাপমাত্রা বাড়াবো শুধু বাষ্প বা জলীয় বাষ্প পাবো এখানে। বোঝা গিয়েছে? এই যে আমাদের গ্রাফটা, তাপীয় বক্ররেখা অঙ্কনটা বোঝা গেছে? মার্কিংটাও বুঝতে পারছো, বর্ণনাটাও বুঝতে পারছো আশা করি। আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল কয়টা আনুভূমিক রেখা পাওয়া যাবে। কয়টা আনুভূমিক রেখা পাইছি এখন দেখো? একটা আনুভূমিক রেখা পাইলাম। দেখো আমি এটা অন্য কালি দিয়ে মার্ক করি, এই কালিটা দিয়ে। এখানে আসলে অন্যভাবে দেখাই, আশা করি বুঝবা। এই যে একটা আনুভূমিক রেখা পাইলাম, এটা একটা আনুভূমিক রেখা, আর একটা আনুভূমিক রেখা পাইলাম। আনুভূমিক রেখা মানে কি? আমাদের ভূমির সমান্তরালে বা এক্স অক্ষের সমান্তরালে যে রেখা, সেটাই আনুভূমিক রেখা। তাহলে এখানে আমরা, আচ্ছা এখানে দাঁড়াও মিনিট, আনুভূমিকটা আসলে আনুভূমিক হয় নাই, বাঁকা হয়ে গেছে। আনুভূমিক করে দিই এটাকে, নাও আনুভূমিক করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা আনুভূমিক রেখা পাইলাম, দুইটা আনুভূমিক রেখা পাইলাম। একটা আনুভূমিক রেখা প্রথমটা কখন পাইলাম? যখন আমাদের কঠিন বরফটা আস্তে আস্তে তরলে পরিণত হচ্ছে, প্রথম আনুভূমিক রেখা। দ্বিতীয় আনুভূমিক রেখা কখন পাইলাম? যখন আমাদের তরল পানিটা ধীরে ধীরে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, তখন পাইলাম দ্বিতীয় আনুভূমিক রেখা। তাহলে আমরা কয়টা আনুভূমিক রেখা পাইলাম বরফের তাপীয় বক্ররেখায়? দুইটা আনুভূমিক রেখা পাইলাম। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমাদের এই যে গ নাম্বার প্রশ্ন সলভড, সরি আমাদের গ নাম্বার প্রশ্ন সলভড। এখন আসো ঘ নাম্বার প্রশ্ন। উদ্দীপকের 2 নং বিকারের তাপীয় বক্ররেখা অনুরূপ হবে কিনা? 2 নং বিকারের, এ হচ্ছে আমাদের 1 নং বিকারের ছিল। 1 নং বিকার কে ছিল? বরফ। এটা হচ্ছে আমাদের 1 নং বিকারের ছিল, এটা আমাদের 1 নং বিকার, এটা আমাদের 1 নং বিকারের তাপীয় বক্ররেখা ছিল না? তাহলে আমরা এখানে ধরো এই পাশে দেখতে চাই, এই পাশে আমরা দেখতে চাই 2 নং বিকার, এই পাশে দেখতে চাই আমরা এই পাশে কি দেখতে চাই? 2 নং বিকার। আচ্ছা, 2 নং বিকারটা আমি হচ্ছে খুব শর্টলি বুঝাই দিচ্ছি, কারণ অলরেডি এটা নিয়ে আমরা অনেকটা বিস্তারিত আলোচনা করছি, বুঝতে পারার কথা তোমাদের। আচ্ছা, আমাদের 2 নং বিকারে কি ছিল? 2 নং বিকারে ছিল ন্যাপথালিন। ন্যাপথালিন, ন্যাপথালিন এটা কি পদার্থ? উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ মানে কি? কঠিনটাকে তাপ দিলে সে সরাসরি বাষ্পে পরিণত হবে, সে কোনো তরল ফর্মে কনভার্ট বা পরিণত হচ্ছে না। আচ্ছা,
তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাকে আমরা যদি তাপ দেই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত ন্যাপথালিনটা ছিল কঠিন, একটা সময় গিয়ে কঠিনটা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, যখন পুরোপুরি বাষ্পে পরিণত হবে শুধু বাষ্পই পাবো আমরা। এ হচ্ছে তার গ্রাফ। বোঝা গেছে? আমি আর বিস্তারিত এক্সপ্লেন করছি না এটা, কারণ অলরেডি তোমরা বুঝেছো। কারণ আমাদের অলরেডি এখানে একটা দেওয়া হয়েছে, দেখো আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড যে উদ্বায়ী পদার্থ, এই উদ্বায়ীর একটা তাপীয় বক্ররেখা কিন্তু এখানে এক্সপ্লেন করা হয়েছে যে প্রথমে তারা কঠিন থাকবে, যখন তারা ঊর্ধ্বপাতন তাপমাত্রায় পৌঁছাবে কঠিনটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, একটা পয়েন্টে সে পুরোপুরি বাষ্পে পরিণত হয়ে যাবে, তারপর তুমি তাপমাত্রা বাড়াইলেও সে বাষ্পই থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা আমরা হচ্ছে আর ফার্দার আগাচ্ছি না, ঠিক আছে? আমরা এটা আর ফার্দার আগাচ্ছি না, মাঝখানে একটা ডিভিশন দিয়ে দিচ্ছি এটা। ওকে 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 তাহলে আমাদের ঘ নম্বর প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল উদ্দীপকের 2 নং বিকারের তাপীয় বক্ররেখা অনুরূপ হবে কিনা। অনুরূপ কি হবে? অনুরূপ হবে না, কারণ এখানে দেখো আমরা 2টা আনুভূমিক রেখা পাইছিলাম, এখানে আনুভূমিক রেখা পাচ্ছি একটা। আবার এখানে আমাদের কঠিন, কঠিন প্লাস তরল, তরল বাষ্প, মানে আমাদের কঠিন তরল বাষ্প সব কয়টা ফর্ম পাইছিলাম, কঠিন তরল বাষ্প সব কয়টা পদার্থের অবস্থা পাইছিলাম আমাদের প্রথম 1 নাম্বার বিকারের তাপীয় বক্ররেখায়। কিন্তু 2 নাম্বার বিকারের যে তাপীয় বক্ররেখা ন্যাপথালিনের, সেখানে কি আমরা তরল পাবো? তরল পাবো না। তাহলে কেন মিল পাই নাই? কারণ পয়েন্ট নাম্বার 1 হচ্ছে এখানে এখানে হচ্ছে আমাদের একটা আনুভূমিক রেখা, একটা আনুভূমিক রেখা, আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কঠিন এবং বাষ্প, কঠিন আর বাষ্পীয় অবস্থা বিদ্যমান। কঠিন আর বাষ্পীয় অবস্থা বিদ্যমান, ঠিক আছে? আর এখানে কি ছিল আমাদের? কঠিন ছিল, তরল ছিল, বাষ্প ছিল, সব ছিল। বোঝা গেছে? এখানে থাকবে শুধু কঠিন আর বাষ্প। তাহলে আমাদের এই প্রশ্নটা সলভ করা ডান। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো আমাদের। এটা সম্ভবত আমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন। এটা সলভ করলে আমাদের মোটামুটি চ্যাপ্টারের সব করে টাইপ কভার করা হচ্ছে। চলো আমরা তাহলে প্রশ্নের সলিউশনে যাই। আচ্ছা, দেখো প্রশ্নটা কি বলেছে, একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কঠিন পদার্থ যে মাইনাস তাপমাত্রায় আছে, মানে সে হচ্ছে, আমরা ধরে নিচ্ছি বরফ আছে, মাইনাস তাপমাত্রায় আছে। ধীরে ধীরে আমরা তাকে তার গলনাঙ্কে নিলাম, গলনাঙ্কে নিয়ে তরলে কনভার্ট করলাম বা তরলে পরিণত করলাম, বা পানিতে, পানির তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইলাম। 100 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্কে পৌঁছানোর পরে পি থেকে কিউ পর্যন্ত আমাদের তরল পানিটা পুরাপুরি বাষ্পে পরিণত হয়েছে কিউতে এসে। তারপর কিউ থেকে আরে উপরে যত তাপমাত্রা বাড়াবো আমাদের বাষ্প থাকবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা তাপ প্রদানের বক্ররেখা। তাপ প্রদানের বক্ররেখা। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দৃশ্যপট 2, এটা হচ্ছে দৃশ্যপট 2 মেইনলি আমাদের। পদার্থটার শীতলীকরণ বক্ররেখা কিরকম হবে? এটা হচ্ছে আমাদের বরফের তাপ প্রদানের বক্ররেখা, মানে আমরা তাপ বৃদ্ধি করছি, তাপ বাড়াইছি, আমাদেরকে চাইছে শীতলীকরণের বক্ররেখা কিরকম হবে। আমরা এই পাশেই এই গ্রাফটা দেখে দেখে এখানে আঁকাবো, আঁকায় বর্ণনা করে দেবো খুব ইজিলি, চিন্তা করিও না। আমরা এইখানে আঁকাচ্ছি, আরে এটা না তো, এটা লাগবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই হচ্ছে এক্স অক্ষ। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের তাপমাত্রা, তাপমাত্রা, এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের সময়, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা, এক্স অক্ষ বরাবর সময়। এতক্ষণ কিন্তু আমরা পড়ছি তাপীয় বক্ররেখা বা তাপ প্রদানের বক্ররেখা, উপর নিচে থেকে উপরে গেছি, তাপ বাড়াইছি। কিন্তু এখন আমাদের কি করা লাগবে খেয়াল করো, 140 পর্যন্ত আমরা তাপ দিছি, এখানে পুরোটা বাষ্প আছে, আমরা এখন শীতলীকরণ করা লাগবে। বাষ্প থেকে আবার কঠিনে যাওয়া লাগবে, বাষ্প থেকে তাকে শীতল করে তরল করা লাগবে, শীতলটাকে আরো তরল করে কঠিনে পরিণত করা লাগবে, বাষ্পকে শীতল করে তরলে পরিণত করা লাগবে,
তরলটাকে আরো শীতল করে কঠিনে পরিণত করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে একটু ছোট করে মার্কিংটা আসলে করে দেই যে এখানে কি কি ছিল। দেখো, প্রথমে ছিল হচ্ছে সে কঠিন, প্রথমে কি ছিল? কঠিন। তারপর কি হয়েছে? এখানে কঠিন প্লাস তরল। আচ্ছা, আমি এটাকে শর্টকাট এস সলিড দিয়ে প্রকাশ করি। এখানে ছিল সলিড প্লাস লিকুইড, এখানে ছিল লিকুইড, এখানে লিকুইড প্লাস গ্যাস, আর এখানে হচ্ছে শুধু গ্যাস, ঠিক আছে? তাহলে আমরা 140 ডিগ্রি সেলসিয়াসে কি পাচ্ছি? এখানে হচ্ছে আমাদের তাপমাত্রা 140 ডিগ্রি সেলসিয়াস। এখানে হচ্ছে আমাদের গ্যাস আছে, এখানে হচ্ছে গ্যাস আছে। তাহলে এই যে গ্যাসটা, আমরা এখন তাকে শীতলীকরণ করব, তাপ কমাবো, তাপমাত্রা নিচের দিকে যাব, নিচের দিকে, নিচের দিকে আসছে। আমরা খেয়াল করো, এই যে নিচের দিকে আসলাম আস্তে আস্তে। 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা যখনই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবো, যখনই আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবো, সরি সরি তো টেকনিক্যাল এররের কারণে হচ্ছে আমার বোর্ডে সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমি আবার এটা ক্লিয়ার করতেছি। আচ্ছা, আমরা চলো এখানে আরেকবার মার্কিং করি। আসলে আমারই টাইম নষ্ট হইলো এখানে। দেখো, প্রথমে ছিল সলিড ফর্মে, এখানে ছিল সলিড প্লাস লিকুইড ফর্মে, এখানে ছিল লিকুইড, এখানে লিকুইড প্লাস গ্যাস, এখানে ছিল ফুললি গ্যাসিয়াস ফর্মে। আচ্ছা, আমরা আবার কষ্ট করে এখানে চিত্রটা আঁকাই, সমস্যা নেই। তোমাদের জন্য কষ্ট করলে সেটা কষ্ট মনে হয় না, তোমরা একটা জিনিস শিখতে পারবা, বারে বারে তোমাদের জানা হচ্ছে, তোমাদের জন্যই ভালো। আচ্ছা, তাহলে আমাদের কি ছিল? এই ওয়াই অক্ষ বরাবর ছিল তাপমাত্রা, এটা টি দিয়ে প্রকাশ করি, আমি এখানে ছিল শুধু গ্যাস। আচ্ছা, এখানে আমি টি দিয়ে প্রকাশ করলাম তাপমাত্রা, আর এই দিক বরাবর আমার ছিল সময়, এটাকে আমি এস দিয়ে প্রকাশ করলাম, এস ফর সেকেন্ড, সময় দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে ছিল গ্যাস। এই যে 140 ডিগ্রিতে গ্যাস ছিল, এই গ্যাসটা শীতল হয়ে আস্তে আস্তে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলো। আমরা কি করতেছি? শীতলীকরণের বক্ররেখা কিন্তু আঁকতেছি, শীতলীকরণের বক্ররেখা। শীতল করে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসলাম, এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসলাম। 100 ডিগ্রিতে আনার পরে সে কি করবে? তাপ, সে এই তাপটাকে সুপ্ত তাপ হিসেবে ব্যবহার করবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনার পরে এখানে তাপটা এইভাবে ব্যবহার হবে। এই পার্টে ছিল গ্যাস, এখানে হচ্ছে গ্যাসটা ধীরে 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 তরলে পরিণত হইল, বুঝা গেছে? এখানে তরলে পরিণত হয়েছে, আমি মার্কিংটা পরবর্তীতে করে বুঝাই দিব। আচ্ছা, এখানে তরলে পরিণত হয়েছে, আবার সে তাপ ছাড়া শুরু করলো, বা আরো শীতল হওয়া শুরু করলো, আরো শীতল হওয়া শুরু করলো। যখন সে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাইলো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পরে তরলটা আস্তে আস্তে কঠিনে জমতে শুরু করছে, আস্তে আস্তে কঠিন হইতে শুরু করছে, আস্তে আস্তে কঠিন হওয়া শুরু করছে, ঠিক আছে? এবং এইখান থেকে এখানে আসা পর্যন্ত আমি মার্কিং করে বুঝাই দিব, চিন্তা করো না। এখান থেকে এখানে আসা পর্যন্ত সে পুরোপুরি কঠিন হয়েছে, তারপর যত আরো শীতল করব, মানে আরো তাপমাত্রা কমাবো, সে কঠিন থাকবে। তাহলে চলো মার্কিংটা শেষ করি আমি, তাহলে তোমাদের জন্য বোঝা হয়ে যাবে এবং প্রশ্ন শেষ, চ্যাপ্টার ক্লিয়ার। ওকে, -20। দেখো, আমাদের কি চাইছিল? শীতলীকরণের বক্ররেখা। এখানে আমরা তাপ প্রদানের বক্ররেখা দেখছি, এখানে দেখবো শীতলীকরণের বক্ররেখা। শীতলীকরণের সময় আমাদের এই বরাবর তাপমাত্রা, এই বরাবর সময়, এটা ঠিক আছে। 140 ডিগ্রিতে সে ছিল গ্যাসিয়াস ফর্মে, সে ছিল গ্যাস। গ্যাসটাকে আমরা তাপমাত্রা কমাইতে কমাইতে ও থেকে এ পয়েন্টে আসছি। এ পয়েন্টে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস একটা পয়েন্ট। এখানে আসার পরে গ্যাসটা ধীরে ধীরে ঘনীভূত হয়ে সে তরলে পরিণত হওয়া শুরু হয়েছে, তরলে পরিণত হওয়া শুরু হয়েছে। এ থেকে বিতে, এ থেকে বিতে আসতে আসতে, এ থেকে বিতে আসতে আসতে আমাদের পুরাটা গ্যাস তরলে পরিণত হয়ে গেছে। বি পয়েন্টে আমাদের পুরাটা তরল। ডি থেকে তাপমাত্রা আমরা আরো আস্তে আস্তে কমাচ্ছি, আরো শীতল করতেছি। আস্তে আস্তে যখন এইখানে তাপমাত্রা আসবে আমাদের সি পয়েন্টে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হইতে শুরু করে, উল্টাভাবে কিন্তু বরফও গলতে শুরু করে, পানি হইতে শুরু করে। আমরা এখন দেখতেছি শীতলীকরণ, তাই আমাদের
পানি কখন বরফে জমা শুরু হয় এটা জানা লাগবে। পানি 0°C তাপমাত্রায় জমতে শুরু করে, তাহলে এই পার্টে আমাদের শুধুমাত্র পানি ছিল। সি থেকে ধরো এটা আমাদের ডি, সি থেকে ডির মধ্যে আমাদের তাহলে কি থাকবে, এইখানে আমাদের থাকবে লিকুইড প্লাস সলিড। আস্তে আস্তে সি থেকে ডিতে পৌঁছাইতে পৌঁছাইতে তরল পানিটা আমাদের সলিড বরফে পরিণত হয়ে যাবে। এরপর আর যত তাপমাত্রা কমাবো ততটুকু জায়গায় সলিড থাকবে, এটা -20°C পর্যন্ত সলিড থাকতেছে। বোঝা গেল তাহলে? আচ্ছা, তো আমরা আশা করি চ্যাপ্টার আজকের মতো শেষ করে দিতে পারছি। ক্লাসটা বেশি বড় হয় নাই আশা করি। আমি এখানে অ্যাকচুয়ালি ডিউরেশনটা দেখার চেষ্টা করছি কতক্ষণ হইলো, 1 ঘন্টা 40 মিনিট প্রায়। তো 1 ঘন্টা 40 মিনিটে একটা পুরো চ্যাপ্টার শেষ করা, সেটা কিন্তু ব্যাপারটা খারাপ না। তোমরা ক্লাসগুলো দেখবা, ক্লাস দেখার পরে আশা করি সবটা বুঝতে পারবা আমি কি কি বোঝানোর চেষ্টা করছি, বোর্ডে কোন কোন টপিকের প্রশ্ন আসে, কোন কোন প্যাটার্নের প্রশ্ন আসে। আর যদি কোনো ব্যাপার না বুঝো, প্রথমত একটু পিছায় ভিডিওটা পিছায় বোঝার চেষ্টা করবা। তাও যদি না বুঝো ভাইয়াকে পার্সোনালি নক করবা বা কমেন্টে জানাবা, ঠিক আছে? আশা করি সবাই এই চ্যাপ্টারটা ভালো মতোই বুঝতে পারছো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীতে কেমিস্ট্রি বা বায়োলজির অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে। সবার এসএসসি পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।